এই লাইনটা আমাকে আসলে পুরোপুরি ভেঙে চুরে দিছে আর কি আমি বলবো। সেটা হচ্ছে দ্য ফার্স্ট লাইন ইজ গুড ইজ দ্য এনিমি অফ গ্রেট। মানে আমি এটা পড়ে না আমার চিন্তা হলো হোয়াট ডাজ ইট টেক টু বিকাম আ গ্রেট লিডার। এটা যদি আমার জানা থাকে আর কিছু পারি না পারি এটার জন্য তো চেষ্টা করতে পারি। এই বইটা আমার সাথে মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, বিকজ এর প্রতিটি অক্ষর, এর প্রতিটি শব্দ আমাকে অনুপ্রাণিত করে। আমি এইটুকু আপনাকে বলবো। কোন লেসনগুলা গ্রেটনেস অর সিক্রেটের মধ্যে থেকে আপনাকে সবচেয়ে বেশি ধাক্কা দিল? হাই ভ্যালু, ডিফারেন্সিয়েটেড ভ্যালু, লো কস্ট। সো ওই জায়গাটা থেকে ইউ স্টার্ট বিকাম অ্যান এফেক্টিভ ম্যানেজার। ওনারা যেটা বলতেছেন বইতে যে কোথায় আমি যাব সেটা বরং পরে ডিসাইড করো, কি করতে হবে পরে ডিসাইড করো, আগে রাইট পিপল বাসে উঠাও তারপরে জার্নি শুরু করো। The first thing that you have to look at is the mindset. That's how you can get the right people on the bus. জনাব আসিফ ইকবাল একজন বহুমুখী প্রতিভাধর ব্যক্তি, যিনি কর্পোরেট সেক্টরের সাফল্যের পাশাপাশি একজন গীতিকবি এবং একজন উদ্যোক্তা। মার্কেটিংয়ে পারদর্শী এই ব্যক্তিত্ব বাংলাদেশের সাংস্কৃতিক ও ব্যবসায়িক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। আজকের বই কথার বিশেষ পর্বে গুড টু গ্রেট বইটি নিয়ে আলোচনা করবেন জনাব আসিফ ইকবাল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভালো আছেন আশা করি। বই কথার নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মাহমুদুল হাসান সোহাগ। আজকে আমাদের সাথে যে গেস্ট আছেন ওনার নাম আসিফ ইকবাল। আপনারা হয়তো ওনাকে অনেকে চেনেন, যারা ওনাকে চেনেন না ওনার যেসব জায়গায় ওনার কী নাম বলে কীর্তির ছাপ আছে সেগুলোর নাম বলে অবশ্যই আপনারা চিনবেন। আসিফ ইকবাল ওনার বেড়ে ওঠা চিটাগাংয়ে, ওখানে পড়ালেখার ইনিশিয়াল পার্ট ওখানেই চুকিয়েছেন। এখন ওনার পরিচয় বলতে গেলে অনেকগুলো শব্দ বলতে হবে। কর্পোরেট প্রফেশনাল, একই সাথে উদ্যোক্তা, খণ্ডকালীন টিচার এবং ট্রেনার, কোচ, সেই সাথে গীতিকবি। তো আসলে অনেকগুলো পরিচয়। আর যে জায়গাটা থেকে আমরা ওনার পরিচয়গুলোকে, ওনার ছাপগুলোকে বেশি হয়তো আমরা দেখতে পেয়েছি, উনি কর্পোরেট লাইফে চাকরি করেছেন ইউনিলিভারে, রবিতে, রিটেল চেইন শপ যেটা স্বপ্ন, সেই স্বপ্নের স্বপ্নদ্রষ্টা বলা যায় ওনাকে। এবং মেঘনা গ্রুপের যে ফ্রেশ যে ব্র্যান্ডটা আমরা জানি ফ্রেশ, সেটাকে অন্যতম বড় ব্র্যান্ডে পরিণত করার পেছনে মানুষ উনি। সো আমরা খুবই হ্যাপি আসিফ ভাই আপনাকে আমাদের এখানে পেয়ে। সোহাগ ভাই, আমি খুবই প্রিভিলেজড, বিশেষ করে এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা ইজ ভেরি সট আফটার প্রোগ্রাম। এই প্রোগ্রামের যারা দর্শক, হ্যাঁ, তাদের কাছে আমাকে হাজির করানোর জন্যে, প্লাস আপনার সাথে আমি একটা সেশন করতে পারছি। ইউ আর সাচ এ নলেজেবল পারসন। আপনি নলেজ ডিসেমিনেট করার কাজ করছেন। ইউ ডু আ ভেরি স্যাক্রেড থিং, অত্যন্ত পবিত্র একটা দায়িত্ব আপনার। সেই জায়গাটার থেকে আমি খুবই সৌভাগ্যবান মনে করছি। আমি মনে করছি যে আল্লাহ অনেক বড় একটা মেহেরবানি আমার সাথে করেছে। আসিফ ভাই যেভাবে আসলে দর্শক যেভাবে বলছেন আপনারা বুঝতে পারতেছেন উনি অনেক বিনয়ী মানুষ। অনেক বেশি প্রশংসা আমার করলেন যেগুলো আসলে আমি অত ডিজার্ভ করি না। সো আর ওনার আসলে মানে পরিচয় বলতে গেলে আরও অনেক লম্বা সময় ধরে বলা উচিত। স্টিল আমি অন্তত একটা বলতে চাই, ওয়ার্ল্ড মার্কেটিং সামিট কর্তৃক 50 জন সেরা প্রতিভাবান চিফ মার্কেটিং অফিসারের যে অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ড আসিফ ভাই পেয়েছেন, উনি আমার সামনে। সো ওনার অ্যাকচুয়ালি আরও অনেক অ্যাচিভমেন্ট আছে, বাট আমরা যেহেতু বই নিয়ে আজকে বেশি ফোকাস করবো, আমরা বইয়ের মধ্যে চলে যেতে চাই। যে বইটা নিয়ে আলোচনা হবে, দর্শক যারা আপনারা বিভিন্ন সময় আমার কথাবার্তা ফলো করেন তারা এই বইয়ের নাম আমার মুখে অ্যাটলিস্ট অনেকবার শুনেছেন, গুড টু গ্রেট, জিম কলিন্সের লেখা। গুড টু গ্রেট এবং বিল্ড টু লাস্ট ইন জেনারেল, এই দুইটা বইয়ের নাম আমি বিশেষ করে যারা উদ্যোক্তা হতে চায়, উদ্যোক্তা রিলেটেড আলোচনা, অর্গানাইজেশন বিল্ডিং রিলেটেড আলোচনা, তো সেখানে আমি এই দুইটা বইয়ের নাম অনেকবার বলেছি। সেই বই দুইটারই একটা বই আজকে। এবং আমাকে যখন আমার টিম আমাকে বলে যে আপনি এই বইটা নিয়ে কথা বলেন, আই ওয়াজ সো হ্যাপি, বিকজ কারণ আমি যে বইগুলো খুব পছন্দ করি, আমরা আবার গেস্টকে চাপায় দিই না যে আপনি এই বইটা নিয়ে কথা বলেন। রেদার আমরা খুঁজি যে কোনো গেস্ট যিনি বই পড়েন প্রচুর, উনি কোন বইটা নিয়ে খুব ফ্যাসিনেটেড। তো যখন শুনলাম আপনি এটা নিয়ে কথা বলতে চান, আই গট ফ্যাসিনেটেড অ্যাজ ওয়েল। তো we have got at least some commonalities. Point, right. Yeah. So আসিফ ভাই, এই যে বইটা জিম কলিন্স, আমি শুরুতে যেহেতু আমাদের এখানকার যারা অডিয়েন্স তাদের অনেকেই হয়তো এত বেশি রিসার্চ বেস বই, একটু বই যেগুলো মোটা, পড়ার অভ্যাস কম, অনেকে হয়তো অনেকে চিনবেন না। তো সেই জন্য রাইটার এবং তার এই বইয়ের পেছনে তার যে শ্রম, এই রিলেটেড আমার মনে হয় যদি আপনি একটু গ্লিমস দেন, যেহেতু আমরা এই প্রশ্নটা ইন জেনারেল করি যে এই বইটা আপনি কেন চুজ করলেন। হয়তো অনেকগুলো কারণ আছে, তার মধ্যে মেবি রাইটার এবং তার ব্যাকগ্রাউন্ড এবং বই লেখার হিস্ট্রি মেবি ওয়ান অফ দ্য এলিমেন্ট, আমি ধরে নিচ্ছি ওয়ান অফ দ্য এলিমেন্টস। তো সেই জায়গা থেকে আপনি ওখানে একটু আমাদেরকে যদি দর্শকদেরকে একটু এনলাইটেন করেন। সো এই বইটা ইজ ভেরি ইন্টারেস্টিং
হ্যাঁ, সেটা হচ্ছে যে 2001 কিংবা 2-তে তখন আই ওয়াজ পোস্টেড ইন পাকিস্তান, করাচিতে আমি পোস্টেড ছিলাম ইউনিলিভারে। সো আমার ওয়াইফ যায় নাই, আমার ছোট ছেলে 6 বছরের আরাফ, হি ওয়েন্ট উইথ মি। সো আমি আর আমার ছেলে উই ওয়ার ইন পাকিস্তান টুগেদার। আমার ছেলে তখন ধরেন ওর ট্রাউজারের জিপার লাগাতে পারতো না, শু লেস লাগাতে পারতো না, এগুলো সব আমি শিখিয়েছি। সো দ্যাটস দ্য ফার্স্ট টাইম আই স্টার্টেড টু গেট কম্প্যাশন ইনটু মি। তো ওই সময় আমি প্রচুর সময় পাইতাম। তো ধরেন এমন দিনও গেছে যেখানে আমি কোরআনের ট্রান্সলেশন ধরেন 3 দিনে শেষ করেছি, হ্যাঁ, 2 দিনে শেষ করেছি, সারাদিন পড়েছি, সারা রাত পড়েছি, শেষ হয়ে গেছে, এরকমও হয়েছে। তো ওরকম প্রচুর সময় পাওয়া যেত ছুটির দিনগুলোতে বিশেষ করে। সো আমার তো সবসময় বই পড়ার শখ, সো বই পড়তাম। তখন হঠাৎ করে দেখলাম লাল রঙা একটা বই বুকশেলফে আছে, হ্যাঁ, ওইটা হচ্ছে আমি বাংলাদেশ ফেরার সময় আমি এই বইটা দেখলাম, এবং বইটা দেখার সাথে সাথে আমার মনে হলো বইটা পড়ি। বাট বইটা যখন পড়তে গেলাম, আমি যখন বইটার কাভার পড়লাম, হ্যাঁ, কাভারের মধ্যে দ্য ওয়ে কাভারের মধ্যে মানুষ নিজের পরিচয় দেয়, হ্যাঁ, অন্যান্য জিনিসপত্র দেয়, হ্যাঁ, কিন্তু আমি দেখলাম যে তার পরিচয়টা খুবই ছোট, জিম কলিন্সের, হ্যাঁ, এবং সে তাকে পরিচয় দিচ্ছে কো-অথর অফ বিল্ড টু লাস্ট। বিল্ড টু লাস্ট আমার পড়া আছে, হ্যাঁ, এ ন্যাশনাল বেস্টসেলার ফর ওভার 5 years উইথ এ মিলিয়ন কপিজ ইন প্রিন্ট। আচ্ছা, বুঝলাম। তারপরে যখন আমি দেখলাম, একটু পড়লাম, এবং এই পড়াটা আমি একটু পড়তে চাই এবং আমি একটু করতে চাই। ও বলছে দ্য চ্যালেঞ্জ ওয়াজ বিল্ড টু লাস্ট, দ্য ডিফাইনিং ম্যানেজমেন্ট স্টাডি অফ দ্য 90s showed how great companies triumph over time and how long-term sustained performance can be engineered into the DNA of an enterprise from the very beginning. But what about company that is not born with great DNA? একদম অ্যাভারেজ একটা কোম্পানি। How can good companies, mediocre companies, even bad companies achieve enduring greatness? এইটা পড়ে আমার মাথাটা গেল ঘুরে। আমার মনে হলো যে ইফ অ্যান অ্যাভারেজ কোম্পানি, প্রত্যেকটা কোম্পানি তো হয় অ্যাভারেজ কোম্পানি থাকে, না হয় স্টার্ট আপ থাকে, না হয় নট সো গুড কোম্পানি থাকে, সবাই তো বেস্ট কোম্পানি হয় না। তাহলে ইফ দ্য কোয়েশ্চেন ইজ সো কম্পেলিং যে একটা অ্যাভারেজ কোম্পানি কিভাবে গ্রেট কোম্পানি হইতে পারে, এটা তো পড়া দরকার। দিস ইজ অ্যামেজিং, দিস ইজ ফ্যাসিনেটিং। আমি তারপরে আরেকটু ঢুকে দেখলাম, ফর ইয়ার্স দিস কোয়েশ্চেন প্রেইড অন দ্য মাইন্ড অফ জিম কলিন্স। Are there companies that defy gravity and convert long-term mediocrity or worse into long-term superiority? And if so, what are the universal distinguishing characteristics that cause a company to go from good to great? Right. Then he started to find out কোম্পানিগুলো, অনেকগুলো কোম্পানি, প্রায় 100 কোম্পানি, সে রিসার্চ ডাটা অ্যানালাইসিস করা শুরু করলো। হি ইজ এ রিসার্চার, মানে অ্যামেজিং রিসার্চার। আমার নন ফিকশন জনরাতে আমি বলবো যে অ্যাকচুয়ালি এত বেশি রিসার্চ হবে খুবই কম। হ্যাঁ, সো তারপরে আমি স্টার্ট করলাম যে ঠিক আছে আমি বইটা পড়া শুরু করি। যখন আমি দ্য ফার্স্ট পাতা, যেটা আমার যেই লাইনটা আমাকে আসলে পুরোপুরি মানে ভেঙে চুরে দিছে আর কি আমি বলবো, সেটা হচ্ছে দ্য ফার্স্ট লাইন ইজ গুড ইজ দ্য এনিমি অফ গ্রেট। মানে আমি এটা পড়ে না আমার চিন্তা হলো কি বলে, আমরা বাঙালি হিসাবে এত অল্পতে সন্তুষ্ট সোহাগ ভাই। হ্যাঁ, আমরা একটু কিছু ভালো করলেই আমরা খুশিতে 80 পাইলে উফ কি কথা, কিন্তু গ্রেট হইতে হবে। তাহলে হোয়াট ডাজ ইট টেক টু বিকাম আ গ্রেট কোম্পানি? হোয়াট ডাজ ইট টেক টু বিকাম আ গ্রেট লিডার? এটা যদি আমার জানা থাকে, এই সায়েন্সটা যদি আমার জানা থাকে, এই মেথডটা যদি আমার জানা থাকে, আর কিছু পারি না পারি এটার জন্য তো চেষ্টা করতে পারি। অ্যান্ড দিস ইজ হোয়াট বিল্ড আসিফ ইকবাল। আই ক্যান টেল ইউ যে আজকে আমি যে পর্যায়ে আছি, আমি যে এত কিছু একসাথে করি আমার লাইফে, আমার কথা ছিল যে আমি জীবনে একটা জিনিস, হেজক ওয়ান অফ দ্য কনসেপ্ট, যে আমি একটা জিনিস করব। আমি চিন্তা করেছি আমি একটা জায়গায় ম্যাস্ট্রিতে থাকবো না। I would like to end my life with doing multiple things. I would like to become a multitasker. So এই মাল্টিটাস্কিংয়ে প্রত্যেকটা সেক্টরে
আমি কি গ্রেটনেস অ্যাচিভ করতে পারবো? যদি পারি তাহলে এই বইটা সার্থক হবে, যদি পারি আমার এই সাধনা সার্থক হবে। সো দ্যাটস দ্য ওয়ে আই হ্যাভ লুকড অ্যাট দ্য বুক, এবং এটা আই লিভ থ্রু এভরিডে। এটা এমন না যে এই বইটা আজকের একদিনের জন্য আমি আপনার সাথে আলোচনা করছি, এই বইটা আমার সাথে মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, বিকজ এর প্রতিটি অক্ষর, এর প্রতিটি শব্দ আমাকে অনুপ্রাণিত করে। আমি এইটুকু আপনাকে বলবো, এবং যদি কোনোদিন পারি তাহলে এই বইটা হয়তো বাংলাও করবো এক সময়, আর যদি কেউ করে থাকে তাহলে সে বাংলাটা আরো বারবার পড়বো। হ্যাঁ, এরকমই একটা ইচ্ছে। দিস ইজ দ্য বুক দ্যাট আই এম টকিং অ্যাবাউট। না মানে আপনার আবেগটা আসলে আপনার টোন এন্ড এভরিথিং থেকে বোঝা যাচ্ছে যে হাউ মাচ কি বলে যে ফ্যাসিনেটেড ইউ আর এই বইটার বিষয়ে। সো আমার মনে হয় যে আমাদের অডিয়েন্স যারা, তারাও খুব ডেফিনেটলি রহস্যটা বুঝতে যাচ্ছে যে এত ফ্যাসিনেশন, যেমন অলরেডি কিছু গ্লিমস আসছে, হোয়াইগুলোর অ্যান্সার আসছে, যে এই যে রহস্যটা যে গুড কোম্পানি যে ভালো, হ্যাঁ ভালো করছে, বাট সেখান থেকে গ্রেট হওয়া, প্রথমত ডেফিনেশনের ইস্যু, গুড কোনটা গ্রেট কোনটা, যেটা বিল্টু লাস্টে সে লম্বা ভূমিকা দিয়েছে, এখানেও আছে কিছুটা। সেটা প্রথমত একটু বোঝার জায়গাটাতে আমি একটু আলোকপাত করতে চাইবো যে লেখকের দৃষ্টিতে উনি কোনটাকে গ্রেট বলেছেন, গুড বলেছেন, এবং যেটা বলছে যে ডিএনএটাকে কীভাবে ডিজাইন করা যায় সো দ্যাট গুড কোম্পানি গ্রেট কোম্পানিতে পরিণত হয়। এবং যে লাইনটার কথা বললেন যে গুড ইজ দ্য এনিমি অফ গ্রেট, গুড হয়ে গেছি সেটা আমার জন্য সহায়ক নয়, আমার জন্য শত্রু হয়ে যেতে পারে, আমার জন্য শত্রু হয়ে যেতে পারে। তো এটা আমাকে গান লেখাতে এত ইন্সপায়ার করছে জানেন। আমি প্রতিবার যখন একটা গান মোটামুটি দর্শকপ্রিয়তা পায়, আমি চিন্তা করি যে দিস হ্যাজ বিকাম গুড, দ্য গ্রেট সং হ্যাজন্ট কাম, সো আই হ্যাভ টু ট্রাই এগেইন ইন এ ডিফারেন্ট ম্যানার। সো আমি ম্যাসের জন্য লিখতাম না। আমি চলচ্চিত্রে আসার পর ও প্রিয়তমাতে, রাজকুমারে, প্রহেলিকাতে আই স্টার্টেড টু রাইট ফর দ্য ম্যাস অডিয়েন্স, এবং আমি দেখলাম যে ম্যাস অডিয়েন্স আমি যা লিখলাম সেটা কিন্তু পৌঁছে গেছে, ওই পর্যন্ত পৌঁছাচ্ছে। তার মানে টু এক্সপ্লোর নিউ থিংস ইজ সামথিং দ্যাট দিস বুক ইন্সপায়ার্স। তো আমরা যদি বাট এই বইয়ের ডেফিনেশন অনুসারে দর্শকদেরকে একটু বলতে চাই যে উনি কিভাবে ডিফাইন করেছেন যে কোনটাকে গুড বলবেন, কোনটাকে গ্রেট বলবেন। উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে উনি বলছেন যে প্রফিট রিটার্ন, আমি খুব সহজ বাংলায় বলছি, এখানকার টার্মে বলছি না, প্রফিট রিটার্ন ইন্ডাস্ট্রি অ্যাভারেজ থেকে যখন 7x হয়েছে সেই ধরনের কোম্পানিগুলোকে, এবং ইন্ডাস্ট্রি অ্যাভারেজ গ্রোথ থেকে অনেক উপরে যে কোম্পানিগুলোর গ্রোথ হয়েছে সাস্টেইনড লেভেলে 15 বছর ধরে, সেই কোম্পানিগুলোকে উনি গ্রেট কোম্পানি হিসেবে ডিফাইন করেছেন। এবং এই ক্রাইটেরিয়াগুলোকে আবিষ্কার, এখানে আরও অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, বাট আমি দুটো ক্রাইটেরিয়ার কথা বললাম। এই ক্রাইটেরিয়াগুলোকে উনি আবিষ্কার করতে গিয়ে যে রিসার্চ করেছেন, হ্যাঁ, সেটা ইজ অলসো ফ্যাসিনেটিং। আমি একটু পড়ে শোনাই আপনাকে। Upon using tough benchmarks, Collins and his research team identified a set of elite companies that made the leap to great results and sustained those results for at least 15 years. So great results গুলো কি? আপনার যে রেভিনিউ গ্রোথ হচ্ছে above industry average এবং above top of the peak. আপনার টোটাল ইন্ডাস্ট্রি অ্যাভারেজের থেকেও সেকেন্ড পিকেস্ট যে, তার থেকেও আপনি হায়ার লেভেলে আপনি গ্রো করছেন। সো ইউ আর দ্য হাইয়েস্ট করছেন 15 বছর ধরে, টানা 15 বছর ধরে, প্লাস ইউ আর অলসো জেনারেটিং রিটার্ন অন প্রফিট অফ 7x টাইম, মানে আপনি ইন্ডাস্ট্রি অ্যাভারেজ থেকে 7x করছেন। সো গ্রো আপনি করছেন, প্রফিট আপনি করছেন। এই ধরনের সাস্টেইন লেভেলের 15টা কোম্পানি রিসার্চ করে উনি বের করলেন। এবং the research team contrasted the good to great companies with a carefully selected set of comparison companies. এদের সাথে উনি কম্পারিজন কোম্পানি করলেন। আমি একটু একটা জিনিস দেখাই, এখানে লেখা আছে। কোনটা, গ্রাফটা নাকি? না, গ্রাফটা না। তো গুড টু গ্রেট কোম্পানিজগুলো এটা আমেরিকান কনটেক্সটে লেখা, এই জন্য অনেকে হয়তো কোম্পানিগুলোর সাথে রিলেট করতে পারবেন, অনেকে রিলেট করতে পারবেন না, কিন্তু এই কোম্পানিগুলো অনেক বেশি প্রচারে আসে না, যার জন্য আপনি জানতে পারবেন না যে এই কোম্পানিগুলো। ফর এক্সাম্পল অ্যাবট, হ্যাঁ, তারপরে হচ্ছে সার্কিট সিটি, ফানি মে, জিলেট শুনবেন আপনি, কিম্বারলি ক্লার্ক হয়তো কেউ শুনে থাকতে পারবেন। ক্রগার হচ্ছে ওদের থার্ড লার্জেস্ট রিটেল চেইন। নিউকার হচ্ছে স্টিল। ফিলিপ মরিস, হ্যাঁ আমরা সবাই জানি। পিটনি বস,
ওয়ালগ্রিনস, হ্যাঁ, তারপরে হচ্ছে ওয়েলস ফার্গো ইজ এ ব্যাংক। সো এই ধরনের কোম্পানিগুলো তারা বেছে নিয়েছে এবং ওনারা বলছেন যে হোয়াট ওয়াজ ডিফারেন্ট, why did one set of companies become truly great performers while the other set remained only good? Over 5 years, the team analyzed 5 years. The team analyzed the histories of all 28 companies in the study. 5 বছর ধরে এই টিমটা অ্যানালাইজ করলো কয়টা কোম্পানি? 28টা কোম্পানি। After sifting through mountains of data and thousands of pages of interviews, AI যুগে না কিন্তু এটা, আপনি বুঝছেন যে আপনার যখন লোটাস 1 2 3 দিয়ে কাজ হচ্ছে, সেই জামানায় Collins and his crew discovered the key determinants of greatness. Why some companies make the leap and others don't. বিশেষ করে আমার কাছে বিল টু লাস্টে যেভাবে জিনিসটাকে পোর্ট্রে করা আমার কাছে ওটা খুব ইন্টারেস্টিং লাগছে, যে ওনারা পেয়ার অফ কোম্পানিজ যেভাবে নিয়েছেন, যে একই ইন্ডাস্ট্রি, একই সময়ে শুরু হওয়া, কাইন্ড অফ একই ইকোনমিক অ্যান্ড এভরি সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে এবং একটা গুড পর্যন্ত গেছে, যেটা শেয়ার স্টক ভ্যালু রিটার্ন, আর আরেকটা হচ্ছে গ্রেট হয়ে গেছে। অ্যাবসলিউটলি, বিকজ ওই চয়েসটা খুব সুন্দর ছিল, বিকজ ওরা যে পেয়ারগুলোকে নিয়েছে একই ইন্ডাস্ট্রিতে, একই ব্যবসা করে, একই সময়ে কাইন্ড অফ শুরু হওয়া, একই রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাওয়া, বাট একটা গুড হলো, একটা গ্রেট হলো। জি, এখানেও কিন্তু তাই আছে, হ্যাঁ, মানে ওই বইতেও তাই আছে, রাইট, হ্যাঁ, এই বইতেও তাই আছে। আমি আপনাকে ওই পুরো বইটাতে যেহেতু এরকম জোড়ায় এটা, বাট আমার মনে হয় যে রহস্যের কিছু অংশ তো ওখানে উদ্ঘাটন হয়েছে, জি, আর একটা বড় অংশ আই থিঙ্ক যে উনি, যেহেতু ওটা আগের বই, এটা পরের বই, এখানে এসে ওনাদের আন্ডারস্ট্যান্ডিংটা বিল্ড হওয়ার পর যে রেসিপি, যে ওয়াই, সেটার ভালো অ্যান্সার আই থিঙ্ক এখানে বেশি আসছে। এটা একটু মজার, শর্ট একটু শেয়ার করি, যে উনি একটা নলেজ সেশনে অ্যাটেন্ড করেছিলেন, সেখানে ওয়ান অফ দ্য ভেরি কি ফিগার ওনাকে বিল টু লাস্ট নিয়ে বলেছেন যে তুমি তো গ্রেট কোম্পানিজগুলোকে গ্রেট কেন হয়েছে এটা এক্সপ্লেন করছো, কিন্তু তুমি তো অ্যাভারেজ কোম্পানিকে কিংবা অ্যাবাভ অ্যাভারেজ কোম্পানি কিভাবে গ্রেট হবে সেটা এক্সপ্লোর করো নাই। সো তোমার বইয়ের মধ্যে অনেক দোষ আছে। সে কিন্তু এটাকে, এই ক্রিটিসিজমটাকে সে কিন্তু পজিটিভলি নিল, বলল যে সে আমাকে আঘাত দিতে কথা বলেছে, ঠিক আছে, এটা আমি মানলাম, কিন্তু ওর কথার মধ্যে সাবস্টেন্স ছিল, এটা আমাকে ভাবিয়েছে, এবং এই ভাবনা থেকেই বই, এবং সে কিন্তু ওই ক্রেডিটটা ইন্ট্রোডাকশনে তাকে দিয়েছে। সো দিজ আর ইন্টারেস্টিং থটস, যে আসলে মানুষ, উনি যা লিখছেন সেটা কিন্তু উনি ওনার লাইফেও প্র্যাকটিস করছেন। রাইট। সো এখন আমরা আসলে বইয়ের ভিতরে ঢুকতে চাই, যে এই যে গ্রেট হওয়ার যে রেসিপি, জি, সেখানে আমি বইয়ের শুরুর দিক থেকে যদি বলি, যতদূর আমার মনে আছে, শুরুর দিকে তার যে অ্যাজাম্পশনসগুলো ছিল এবং এক একটা করে অ্যাজাম্পশন বাদ যাচ্ছিল, যে হ্যাঁ, সে ধরে নিয়েছে মেবি নিউ স্ট্র্যাটেজি অ্যান্ড, কারণ যে কোম্পানিগুলোর কথা, এদের গ্রাফ যদি দেখি আমরা, একটা সার্টেন জায়গা থেকে দেন এইভাবে উঠতে উপরে চলে যাচ্ছে। সো তারা ওই জায়গাটুকুতে দেখার চেষ্টা করলো যে কি কি জিনিস নতুন, সেখানে যেসব জিনিস হতে পারে, এরকম অনেকগুলো জিনিস, যে এটার কারণে কিনা, এটার কারণে কিনা, এটার কারণে কিনা, এরকম অনেকগুলো জিনিস ওনারা ডেটা থেকে দিচ্ছে না, ডেটাটাকে সাপোর্ট করে না, বাদ যাচ্ছে। দেন বাদ যেতে যা কয়টা টিকলো, যে না এইগুলি না, এইগুলি হলো কারণ, যেটার ভিতরে এখানে মেবি 5-6টার মতো কারণ ওনারা নিয়ে আসছেন টোটাল, মোটা দাগে 6টা বোধ হয়, ইফ আই এম নট রং। সো আমরা এখন ওই 6টা তো ডেফিনেটলি কভার করতে পারবো না, তাহলে তো অ্যাটলিস্ট আমাদের 10 ঘন্টার পডকাস্ট লাগবে, বাট আমরা অন্তত 1টা 2টা 3টা টাচ করতে চাই। সো আমি প্রথমত প্রশ্নটা এইভাবে করতে চাই, যে এই যে 6টা পয়েন্ট এখানে এনেছেন, এবং সেখান থেকে কাউন্টার ইনটিউটিভ, কেন আমি কাউন্টার ইনটিউটিভ জিজ্ঞেস করতে চাই, কারণ ইনটিউটিভ যেটা লাইক, যে ভাই এটা তো সবাই জানে, সবাই বোঝে, হ্যাঁ এটা হইলে এটাই, কিন্তু কাউন্টার ইনটিউটিভ লাইক, ভাই কি বললো, এটা তো ভাবি নেই, ধাক্কা লাগা, যেখান থেকে মানুষ অ্যাকচুয়ালি আরও বেশি শেখার সুযোগটা তৈরি হয়। সেই দিক থেকে বললে আপনি বইয়ের একদম ফার্স্ট টু সে, মানে র্যাঙ্কিং করতে হবে না, বাট আপনি কাউন্টার ইনটিউটিভ জায়গা থেকে যদি যান, যে কোন লেসনগুলা গ্রেটনেস অর সিক্রেটের মধ্যে থেকে আপনাকে সবচেয়ে বেশি ধাক্কা দিল। আমাকে সবচেয়ে বেশি ধাক্কা দিয়েছে যেটা, আমি একটু মানে বর্ণনা করে আসতে হবে আমাকে, ইফ ইউ প্লিজ অ্যালাউ মি। সবচেয়ে বেশি ধাক্কা দিয়েছে একটা সেন্টেন্স, সেটা হচ্ছে পিপল ফার্স্ট, স্ট্র্যাটেজি সেকেন্ড। মানুষ আগে, স্ট্র্যাটেজি পরে। আচ্ছা, এখন
ওইখানে ওটা লিখছে ওদের কি যে ইয়া অন দ্য বাস কি একটা রাইট পিপল অন দ্য বাস হ্যাঁ, অ্যান্ড রং পিপল অফ দ্য বাস, রাইট হ্যাঁ। হ্যাঁ সো এটা হচ্ছে দ্য সেকেন্ড ওয়ান। সো পিপল ফার্স্ট স্ট্র্যাটেজি সেকেন্ড, রাইট পিপল অন দ্য বাস, রং পিপল অফ দ্য বাস। এটাতে আমি স্টার্ট করলাম চিন্তা করতে, যেটা আমাকে ইম্প্যাক্ট করেছে। আমি পুরোটা পড়ার পরে আমি চিন্তা করলাম what actually creates enduring leadership, enduring leadership কি ক্রিয়েট করে। সো ওইখান থেকে আসলে দ্য লেভেল 5 লিডার্সের যে ইমার্জেন্স, দ্য হিউমিলিটি প্লাস উইল পাওয়ার ইজ লেভেল 5 লিডারশিপ, উনি যেটা বলছেন, অ্যান্ড দ্যাটস এ থিওরি দ্যাট ইজ নাও বিং প্র্যাকটিসড। লেভেল 5 লিডারশিপে আমি কিন্তু ভালো মতো আসতে চাই। জি, না আমি আসবো ওখানে। এইটা মানে রিসার্চ টিম ওয়াজ ভেরি শকড যখন কম্পারিজন কোম্পানিগুলোর সাথে গ্রেট কোম্পানি দেখছে, গ্রেট কোম্পানির লিডারগুলোর সম্বন্ধে কোনো আলোচনাই নাই পৃথিবীতে। জ্যাক ওয়েল সম্বন্ধে অনেক আলোচনা আছে, হ্যাঁ, কিন্তু আপনার ধরেন জেফ বেজোস সম্বন্ধে অনেক আলোচনা আছে, ইলন মাস্ক নিয়ে পৃথিবী জুড়ে মাতামাতি, বুঝছেন, কিন্তু উইলিয়াম রডনি ম্যাকমুলান নিয়ে মাতামাতি নাই। কে উইলিয়াম রডনি ম্যাকমুলান? সে কিন্তু ক্রগারের দ্য এন্ডিউরিং কোম্পানি, গ্রেট কোম্পানি ক্রগারের সিও ছিল, এবং ক্রগারে সে যখন আসছে সে তখন নিয়ার ব্যাংক্রাপসি থেকে ওই কোম্পানিটাকে ইন্ডাস্ট্রি লিডিং 7 টাইমস গ্রোথ জেনারেট করা একটা কোম্পানিতে পরিণত করেছে। ক্রগার ইজ এ রিটেল চেন। আমাদের স্বপ্ন যেমন একটা রিটেল চেন যেটা আমি বানিয়েছিলাম এক সময়, সেরকমই একটা রিটেল চেন ক্রগার, বা তার চেয়েও বড় রিটেল, অনেক বড় রিটেল চেন। তো সেটা নিয়ার ব্যাংক্রাপসি থেকে সে পুরো টার্ন অ্যারাউন্ড করছে। সো এই লেভেল 5 লিডারদের কি কাজ করে আসলে, হোয়াট ডাজ ইট ওয়ার্ক, কিভাবে একজন লেভেল 5 লিডার হয়ে যান, তো সেটা যদি আমি আলোচনা করতে চাই তাহলে প্রথমে আগে চিন্তা করতে হবে যে লেভেল 5 লিডার মানেই তো শুধু সিও তা না। আপনি লেভেল 5 লিডারশিপ আপনি এক্সিকিউটিভ লেভেলেও প্র্যাকটিস করতে পারেন, আপনি সিনিয়র এক্সিকিউটিভ লেভেলও প্রডিউস করতে পারেন, আপনি পোস্ট বা আপনার ডিজাইন র্যাঙ্কিং এ না। লেভেল 5 লিডারশিপের থটটা হচ্ছে ইজ ইনগ্রেইনড ইনটু ইয়োর অ্যাটিটিউড, এবং এখান থেকে আমি আবিষ্কার করলাম অ্যাটিটিউড ইজ গ্রেটার দেন স্কিলস। স্কিলের থেকেও সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাটিটিউড। ইফ ইউ ডু নট হ্যাভ দিস রাইট অ্যাটিটিউড, হোয়াট মেক্স রাইট অ্যাটিটিউড? রাইট অ্যাটিটিউড মেক্স আ গ্রেট লিডার। তাহলে রাইট অ্যাটিটিউডগুলো কি, এটা তো আমাকে জানতে হবে যদি আমাকে লেভেল 5 লিডার্স বুঝতে হয়। তো সেই জায়গাটায় আমি যেটা আবিষ্কার করলাম, যে জিম কলিন্স আমাকে যেটা শিখালো, যে এ হাই লেভেল প্রোডাক্টিভিটি কন্ট্রিবিউটর হইতে হবে আপনাকে। প্রথমে হাই লেভেল প্রোডাক্টিভিটি কন্ট্রিবিউটর হইতে হবে। নিজে যদি হাই লেভেল প্রোডাক্টিভিটি কন্ট্রিবিউটর না হন, নিজে যদি ওয়াক দ্য টক না করেন, নিজে যদি হাত ময়লা না করেন, নিজে যদি ডিটেইলে না ঢোকেন, তাহলে অন্যরা কিন্তু আপনাকে রেসপেক্ট করবেন এবং আপনিও অন্যের যে পেইন সেটা আপনি ফিল করতে পারবেন না। সো দ্যাটস নাম্বার 1. Number 2 is you have to be a productive team member to actively contribute in group productivity objectives. So গ্রুপের যে, so you have to play a team empowerment. আমি আমার বই যদি লক্ষ্য থাকে অটুটে, আপনি দেখবেন টিম কমিটমেন্ট নিয়ে আলাদা একটা পুরো চ্যাপ্টার আছে, ইন্সপায়ার্ড বাই জিম কলিন্স, লেভেল 5 লিডারশিপ। যে আপনি এক্সিকিউটিভ লেভেলে, আপনি যখন একটা টিম প্লেয়ার, ওয়েন ইউ আর এ স্টুয়ার্ড নট এ লিডার, আপনি কিভাবে প্লে করবেন? কারণ আপনি যদি প্লে না করেন, লিডার তো পারফর্ম করতে পারবেন না। সো ইউ হ্যাভ টু বি এ প্রোডাক্টিভ টিম মেম্বার টু অ্যাক্টিভলি কন্ট্রিবিউট টু গ্রুপ প্রোডাক্টিভিটি অবজেক্টিভস। দ্য থার্ড লেভেল হচ্ছে ইউ হ্যাভ টু বিকাম অ্যান এফেক্টিভ ম্যানেজার। এফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট ম্যানেজার মানে হচ্ছে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে গোলগুলো দেওয়া হয়েছে, আপনার যে কেপিআই কি পারফরমেন্স ইন্ডিকেটার্স দেওয়া হয়েছে, সেগুলো আপনি চ্যালেঞ্জিং এবং এফেক্টিভ টার্গেটগুলোকে তৈরি করার জন্য, এই চ্যালেঞ্জিং এবং স্ট্রেচ টার্গেটকে আপনি অ্যাচিভ করার জন্য ইউ কাম আপ উইথ এফেক্টিভ সলিউশনস। কার্যকরী একটা সলিউশন নিয়ে আপনি আসেন এবং এফিশিয়েন্ট সলিউশন আনেন। তার মানে হচ্ছে এই সলিউশনগুলো কস্টলি না,
cost is lower. So there comes the blue ocean strategy. High value, differentiated value, low cost. So ওই জায়গাটা থেকে আপনি কিন্তু you start become an effective manager. তো আপনার মাথার মধ্যে চলে আসছে যে effective manager মানে হচ্ছে you create differentiated value যেটা মার্কেট উইন করবে but at a low cost. So that's your, আপনি যদি ম্যানেজার লেভেলে থাকেন, যখন আপনি ম্যানেজার লেভেল থেকে আস্তে আস্তে লিডার হয়ে উঠছেন, তখন আপনাকে মনে রাখতে হবে যে এ লিডার হু ক্যান ইন্সপায়ার আদার লিডার্স টু এক্সেপশনাল রেজাল্টস। তখন কিন্তু আপনি অ্যাচিভ করতেছেন না, আপনার টিম অ্যাচিভ করতেছে। তাহলে আপনার টিম যদি অ্যাচিভ করে, আপনি আপনার টিমকে যদি সন্দেহ করতে থাকেন, হাউ ক্যান ইউ অ্যাচিভ রেজাল্টস? তখন আপনার টিমকে ইন্সপায়ার করতে হবে। আপনি তো ইউ আর ওয়াকিং দ্য টক, আপনি ইউ আর শোয়িং দ্য রোড, কিন্তু অনেক সময় আপনি রোড শো করতে পারবেন না, অনেক সময় আপনার অনেক জায়গা জানা থাকবে না, কিন্তু আপনার টিম যদি যোগ্য হয়, সেই টিম কিন্তু আপনাকে ওই অজানাগুলো এক্সপ্লোর করে দিবে। অতএব আপনার টিমকে রেসপেক্ট করতে শেখায়, যেটা বাঙালির চারিত্রগত বৈশিষ্ট্য। আমরা ছোটবেলা থেকে আমাদের বাবা মাকে পায়ে ধরে সালাম করছি, শিক্ষকদেরকে পায়ে ধরে সালাম করছি। এটার মানেটা কি? এটা মানে হচ্ছে ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা রেসপেক্ট করছি। আজকের দুনিয়াতে আমরা এসে দেখছি আমাদের জেনজিরা টিচারকে মারছে, টিচারকে টেনে হিঁচড়ে নামায় দিচ্ছে। টিচার যত অপরাধী হোক, আমরা শিখছি, আমাদের জেনারেশন থেকে আমরা শিখছি যে এই রেসপেক্টটা ইজ বেসিক্যালি এমবেডেড ইনটু আওয়ার ডিএনএ, এবং ওই ডিএনএটাই আসলে মানুষকে ইন্সপায়ার করতে পারে। যে টিচারকে টেনে হিঁচড়ে নামায় ফেলতেছে, সে রেবেলিক হইতে পারে, সে কিন্তু কিছু অ্যাচিভ করতে পারে না, সে ডিসরাপশন ক্রিয়েট করতে পারে, কিন্তু সে সাস্টেইনড অ্যাচিভমেন্টে যেতে পারে না। সো ওই জন্য ওই লিডারটাকে ইন্সপায়ার করার জন্য মানুষকে রেসপেক্ট করতে হবে, মানুষের প্রবলেমগুলো বুঝতে হবে, মানুষের প্রবলেমগুলোকে নিজের প্রবলেম মনে করতে হবে। এই জায়গাটা আসলে দেখেন আস্তে আস্তে কিন্তু এগুলোই কিন্তু বিনয়, এগুলোই কিন্তু হিউমিলিটি। এরপরে হচ্ছে লেভেল 5 লিডার হু উইল অ্যাচিভ ওয়ার্ল্ড ক্লাস রেজাল্টস থ্রু ইউনিক কম্বিনেশন অফ হিউমিলিটি অ্যান্ড উইল পাওয়ার বাই ফানেলিং পার্সোনাল ভিশন ইনটু কোম্পানি সাকসেস। হ্যাঁ, মানে আমি একটু আপনাকে থামাই। আমি রিসেন্টলিও এই লেভেল 5 লিডার নিয়ে এবং হিউমিলিটি এটা নিয়ে বোধহয় একটা ভিডিও করেছি, এর আগে কোনো এক জায়গায় বলেছি। কারণ এটা আমার কাছে খুব সারপ্রাইজিং ছিল, কারণ এই যে আপনি লেভেলগুলো ধরে ধরে গেলেন, লেভেল 1 2 3 4 5, লেভেল 5 লিডার্স আমরা যখন চিন্তা করি দ্য মোস্ট টপ অ্যাচিভার্স লিডার্স, আমাদের সামনে ক্যারিশমা, তারপর সেই রকম বক্তৃতা দিবে ইত্যাদি। যখন আমি হিউমিলিটি শব্দটা দেখলাম যে তারা বিনয়ী হবে, সাথে উইল পাওয়ার ডেফিনেটলি থাকবে, এটা কিন্তু আমার কাছে অনেক কাউন্টার ইনটিউটিভ ছিল। যে বিনয়ী তো এত বেশি বিনয়ী মানুষ অ্যান্ড শাই, অনেকে এখানে যাদের কথা আসছে অনেক শাই, সামনে যাওয়া ইত্যাদি ইত্যাদি। আর আমরা লিডার বলতে বুঝি সে একটা বক্তৃতা দেবে, সামনে যাবে, এরকম। এই জায়গাটা আপনার কাছেও আই থিঙ্ক যে শকিং ছিল কিনা, বা আপনি দেন এটাকে কীভাবে ট্রান্সলেট করেন যে ওয়াই হিউমিলিটি? মানে ইভেন এটা তো তাদের রিসার্চ ডেটা থেকে আসছে, এবং তারা এখানে বলছে, ইভেন জিম কলিন্স তার টিমকে একাধিকবার বলছে যে দেখো আমরা আগেই ধরে নিচ্ছি মেবি লিডারের কারণে এসব হয়, তোমরা বরং এটা বাদ দাও, ধরে নাও যে বরং লিডারের কারণে এসব হয় না। বাট টিম বারবার দিচ্ছে না, ডেটা থেকে আসতেছে লিডারের কারণে হয় এই চেঞ্জটা, গ্রেট হওয়ার পাথ। অ্যান্ড তাদের ডেটা বলতেছে সেই লিডারগুলো হচ্ছে খুব হিউমিলিটি, খুবই বিনয়ী টাইপ। অ্যাবসলিউটলি। এখানে আপনার ইয়েটা যদি বলেন। আমি দুটো জিনিস বলবো। একটা হচ্ছে হিউমিলিটি মানে কি? হিউমিলিটি মানে হচ্ছে সেলফলেসনেস, মানে নিজে একটা কিছু, আমি সব আমার, এটা না। হ্যাঁ, আমি সব কিছু না, আমি ইগোসেন্ট্রিক না, আমি কত বড় মহারাজা, আমি কত বড় নেতা, তা না। এটা হচ্ছে ক্ষমতায়নের জায়গা, এম্পাওয়ারমেন্টের জায়গা। মানে হিউমিলিটিকে বরং যদি বলি অহংকারহীনতা, অ্যাবসলিউটলি। কি বলে আত্মগর্ভ যেটা বায়, আমরা এটাকে বলি, মানে আমি সিম্পলি বলি যে বিনয় ইজ এ কম্বিনেশন অফ রেসপেক্ট অ্যান্ড ইন্সপিরেশন। আপনি যদি কাউকে রেসপেক্ট করেন, সে আপনাকে কিন্তু জান দিয়ে ফেলবে আপনার জন্য। রাইট। আপনি যদি কাউকে কেয়ার করেন সত্যিকারভাবে, সে যদি বুঝতে পারে যে না আপনি ফ্রম এ কেয়ারিং পয়েন্ট অফ ভিউ আপনি আসছেন, সে কিন্তু আপনাকে আপনার জন্য যা চান তাই করতে পারবে। আমার লাইফে আমি এটা আমার 32 ইয়ার্স অফ কর্পোরেট লাইফ, আমার কর্পোরেট লাইফ, আমার মিউজিক লাইফ, সবখানে আমি দেখেছি যে পিপল হিউমিলিটি এক্সারসাইজ করলে যেটা হয়, বাকি তার সাথে কাজ করতে কমফোর্ট ফিল করে, এবং পিপল উইল ফেল।
এই লিডার্সগুলো আপনি যদি পড়েন বইতে আপনি জানবেন অনেকগুলো এক্সাম্পল আছে। আমি যে জিনিসটা বলতে চাই, পিপল উইল ফেল, বাট ইট ইজ দ্য লিডার্স রেসপন্সিবিলিটি যে সে ফেল করার আগে তাকে গাইড করা, তার সাথে হ্যান্ডহেল্ড করা যখন দরকার হচ্ছে, আর যখন হ্যান্ডহেল্ড করার দরকার নাই তখন তাকে হায়ার লেভেলে পৌঁছানোর জন্য ইন্সপায়ার করা। অ্যান্ড দ্যাটস ওয়্যার দ্য সাকসেশন কামস, যে দ্য সাকসেশন প্ল্যানিং, যে আমি লিডার কিন্তু আমার অর্গানাইজেশনে আমিই স্বপ্ন, আমার পরে আমি না থাকলেও এই অর্গানাইজেশনকে টিকতে হবে, কারণ এই অর্গানাইজেশন ইজ সার্ভিং দ্য হিউম্যানিটি, সার্ভিং দ্য কনজিউমার্স, সার্ভিং দ্য কাস্টমার্স। সো আমি চলে যাব কিন্তু অর্গানাইজেশন টিকে থাকবে। যারা নিজেকে বড় না করে কোম্পানিকে বড় করেছে তাদেরকেই জিম কলিন্স হিউমিলিটি ওয়ালা লিডার বলছেন। সো কোম্পানিকে বড় করতে চাওয়া যেই এমপ্লয়ি, সেই আসলে লেভেল 5 লিডারশিপের 50% অ্যাচিভ করছে। যে নিজেকে বড় করতে চাচ্ছে না, যে কোম্পানিকে ফাঁকি দিতে চায় না, কোম্পানিকে বড় করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করবে, সেই আসলে বিনয়ী। এরপরে আমি এখন যদি আপনার এই জায়গাটার আপনার আনসারটা আমি দিয়ে থাকি, তাহলে আমি একটু উইল পাওয়ারে যেতে চাই। হ্যাঁ, মানে ওই উইল পাওয়ার যাওয়ার আগে যদি বলি, এই জায়গায় অনেকেরই প্রশ্ন আসতে পারে, ভাই কত লোকই তো বিনয়ী লোক দেখলাম, ডাউন টু আর্থ, তার মানে কি তার সব লেভেল 5 লিডার হয়ে যাচ্ছে? নো, কারণ তার যে উইল পাওয়ারের কম্বিনেশন লাগবে। আপনি সবকিছু করলেন কিন্তু আপনার লক্ষ্যের দিকে খেয়াল নাই, আপনি ছেড়ে দিলেন। আমি আপনাকে এখানে আমার জীবনের অত্যন্ত বড় একটা ঘটনা, যেটা আমার উইল পাওয়ারকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে বলে আমি বিশ্বাস করি, তার কয়েকটা এক্সাম্পল আমি আপনাকে দিব। এই বই থেকে কিন্তু ইন্সপায়ার্ড। ইন পাকিস্তান আমাদের ইউনিলিভারের এন্টায়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম কলাপস করে, বিকজ আমরা গ্রোথ ট্র্যাজেক্টরিতে পুশ করতে করতে আমাদের ডিস্ট্রিবিউটর এবং হোলসেল চ্যানেল পুরোটার গলায় গলায় মাল তুলে ফেলছি। সো ডিমান্ড ওয়াজ লোয়ার দেন দ্য সাপ্লাই দ্যাট উই হ্যাভ গিভেন, ফলে এন্টায়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম কলাপস করে। তখন ইউনিলিভার পাকিস্তানের আমার চেয়ারম্যান ছিলেন মুশারফ ভাই, শি ইজ আ লেডি। উনি প্রথমে এই জিনিসটাকে রিয়েলাইজ করতে পারছিলেন না। আমি তখন ছিলাম ইউনিলিভার পাকিস্তানের ট্রেড মার্কেটিং হেড। এই বইটা তখন মাত্র আমার পড়া হচ্ছে। হ্যাঁ, তখন অ্যান্ড শি ওয়াজ এ ভেরি অ্যাংরি পারসন। ওনার সামনে বড় বড় লিডাররা যাইতে ভয় পাইতো। আমি কিন্তু ম্যানেজমেন্ট বোর্ডে তখনও বসি না, আমি জাস্ট ম্যানেজমেন্ট বোর্ডের আগের লেভেলটায় আছি। সো আই এম দ্য ডিপার্টমেন্ট হেড বাট নট দ্য ফাংশন হেড। সো আমি ট্রেড মার্কেটিং লিড করছি তখন। But Musharraf used to like me a lot because I never used to wither from what I have to say to whoever he or she is. মানে আমি যেটা সত্য বা যেটা ভালো সেটাকে পজিটিভলি প্লেস করার জন্য আমি কখনো ডেথার করতাম না। অনেক সময় রেগে যেত আমার সাথে, তো আমি মোশাররফের ওখানে লিখে রাখছিলাম আই ওন হেল্প বিকজ মাই বস গেভ ইট টু মি। সো ও যখনই আসতো আমি এটা ওর সামনে দিতাম, বুঝছেন? তখন ও বলতো তুমি এটা সরাও। আমি বলছি মোশাররফ তুমি হাসো তারপরে সরাবো। So when she smiles, then we used to start the conversation. So ওই টাইপের ছিলাম আর কি আমি। So I used to interact with her quite a lot and I learned very huge things from Musharraf. So আমি মুশাররফকে গিয়ে বললাম, এবং আমার বস আলিউস সাজ্জাদ ছিলেন, হি ওয়াজ দ্য সেলসের হেড। সো আমি আলীকে বললাম, আলী আমি তোমার স্টক লেভেল যেটা দেখছি এটা জাত অবস্থার মধ্যে পৌঁছে গেছে, কোম্পানি কিন্তু কলাপস করবে। বলে আমিও তো বুঝতেছি, কিন্তু তুমি মোশাররফরে বুঝাবা কেমনে? আমি বললাম আলী তুমি তো ভিজিটে আসো, তুমি যদি কিছু মনে না করো তুমি কি একটা ফোন দিবা মোশাররফকে, বলবা যে আসিফ তোমার সাথে একটু সিরিয়াস একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, অথবা তুমিও বলতে পারো, ইটস আপ টু ইউ, তুমি যেটাই চুজ করো। বলে না আসিফ তুমি যাও। আমাকে বাঘের মুখে ফেললো, কিন্তু আমি নিজে বাঘের মুখে পড়তে চাইছি বিকজ আই হ্যাভ টু সেভ দ্য কোম্পানি। তো আমি গেলাম মোশাররফকে গিয়ে সমস্ত ডাটাগুলো দেখিয়ে, আমি প্রথমে তাকে কনক্লুড করি না, আমি প্রথমে তাকে সমস্ত ডাটাগুলো দেখাইছি, সিচুয়েশন। ও অধৈর্য হয়ে গেছে, চিৎকার করতেছে যে তুমি এগুলো কেন আমাকে দেখাচ্ছ? আমি বললাম মোশাররফ আনফর্চুনেটলি I have to tell you that the distribution system is near collapsing. We can't continue like this. চিল্লা পাল্লা অনেক কিছু করলো, আমি চুপচাপ বসে আছি। বসে তাকে বললাম যে মোশাররফ I think we have to think differently. এখনই তোমাকে চিন্তা করতে হবে না, কারণ
you have got your bosses to manage, you have got the company's expectation to manage. So I'm here to help. Let's solve it. Let's solve it together. Willpower. আচ্ছা, তারপরে এক সপ্তাহ পরে কোনো আওয়াজ নাই, কিচ্ছু নাই। আমরা তো চিন্তা করতেছি আমার চাকরি নাই, আমাকে বাংলাদেশ ফেরত যেতে হবে। আমি আলীর সাথে ঠাট্টা মশকরা করতেছি যে বস, হ্যাঁ ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রাখছি, বললেই কিন্তু এয়ারপোর্টে চলে যাব। এরকম একটা অবস্থায় 7 দিন পরে মোশাররফ সেন্ট অ্যান ইমেল সেইং যে দ্য কোম্পানি গ্রোথ প্রজেকশনসে এই অ্যাসপিরেশনসে এই ঝামেলায় পড়ছে, এখন উই হ্যাভ টু ম্যানেজ দিস বিজনেস ডিফারেন্টলি। এবং এই জন্য আমি আই এম অ্যানাউন্সিং এ প্রজেক্ট কল্ড ভ্যালর, VALOUR, Valor, and this project will be led by the trade marketing head Asif Iqbal, and he will have the authority to overturn even my decisions. And for the next 6 months, I worked night and day, 18-20 hours a day, to really get into this data crunching. একটা টিম বানালাম, টিম বানায় ডাটা ক্রাঞ্চিং করে পুরো বিজনেসটাকে ফিক্স করার সমস্ত চেষ্টা করে ফুল ডিস্ট্রিবিউশন এবং এই পুরো বিজনেসটাকে ফিক্স করলাম। মোশাররফ তার বসদের এক্সপেকটেশনস ম্যানেজ করলো এবং সেই সব ম্যানেজমেন্টে আমি, আলিউ সাজ্জাদ এবং টম ডার্লো, দিজ আর দ্য 3 পিপল উই ইউজ টু প্রেজেন্ট আমাদের কী হয়েছে, কেন হয়েছে, এগুলো প্রেজেন্ট করলাম এবং আমরা বললাম যে দ্য ডিমান্ড জেনারেশন has to be taken into a different level, এবং সেটার জন্য আমাদের কিছু ইনভেস্টমেন্টস লাগবে, আমাদের কোথা থেকে কি আমরা ফানেল করে কিভাবে কি করব পুরো স্ট্র্যাটেজিটা আমরা বানালাম। সো দ্যাটস ওয়ান এক্সাম্পল। আমি আপনাকে আরও একটা উইল পাওয়ার এক্সাম্পল দিব, সেটা হচ্ছে আমি তখন ইউনিলিভারের বাংলাদেশের এরিয়া সেলস ম্যানেজার। তখন আমি পাকিস্তান যাই নাই। অ্যারোমেটিক হালাল হিটাস, হ্যাঁ হ্যাঁ হালাল, বুঝছেন, এবং আমাদের শেয়ারটা চলে গেল, প্রায় অর্ধেক হয়ে গেল আমাদের শেয়ার। অ্যারোমেটিক স্টার্টেড টু গেইন শেয়ার। এখন এই কার্যকারণে আমরা কি করলাম, আমি তখন মাত্র মানে আমি এরিয়া ম্যানেজার থেকে যখন দেখলো এই পুরো জিনিসটা 96-এ যখন এই পুরো জিনিসটা হিট করলো, 97-এ আই ওয়াজ ট্রান্সফার্ড ফ্রম সেলস টু মার্কেটিং ইয়েট এগেন। আমি কিন্তু মার্কেটে ছিলাম, ব্র্যান্ড ম্যানেজার ছিলাম, ওখান থেকে আমি সেলসের ডেপুটেশনে গেছিলাম। হ্যাঁ, 6 মাস বা 9 মাসের মতো বা 1 বছরের মতো আমি সেলসে কাজ করলাম। 1 বছর পরে আমাকে আবার ব্যাক করা হলো অ্যাজ এ সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার ফর লাক্স পার্সোনাল ওয়াশিং। তখন ইউনিলিভারের ডার্ক সাইডে যে লিডার্সগুলো ছিল, ভিন্ডি বাঙ্গা, হরিশ মানওয়ানি, তারপরে হচ্ছে রবার্তো এসকলি, আনিন্দ মুখার্জি, দিজ আর দ্য ভেরি মানে রিনোন্ড লিডার্স অফ ইউনিলিভার। এবং ইউনিলিভারের এটা ইন্ডিয়া থেকে ম্যানেজ হতো, আমাদের রিজনটা ইন্ডিয়া থেকে ম্যানেজ হতো, আমাদের রিজনাল ইনোভেশন সেন্টার ছিল ইন্ডিয়া। সো ওখান থেকে ওরা বললো যে তুমি এখন লাক্সের বদলে লাইফবয় প্লাস লঞ্চ করো, হ্যাঁ, তারপরে লাইফবয় গোল্ড লঞ্চ করো, রেক্সোনা রিলঞ্চ করো, লাক্স বিউটি লঞ্চ করো, এরকম করতে করতে লিরিল লঞ্চ করো। প্রত্যেকটা সাব সেগমেন্টসে আমরা প্রোডাক্ট লঞ্চ করলাম, কিন্তু নাথিং ইজ ডুইং। এভরিবডি ইজ স্ক্র্যাচিং দেয়ার হেড, দে র্যান আউট অফ আইডিয়াস। আমার যে মার্কেটিং কন্ট্রোলার ছিল, হি গট ট্রান্সফার্ড, নিউ মার্কেটিং ডিরেক্টর Amal came in from Sri Lanka. This Amal has again another leader who actually changed my whole approach to marketing. So Amal ashlo, জনের জায়গায় জ আলফন্সি আসলো। সো জ আলফন্সি আসার আগে ইনফ্যাক্ট জন নোয়েলের কাছে যখন আমরা গেলাম, তখন জন নোয়েল একটা আমাদের বিজনেস রিভিউতে জন বসে আছে, আমল বসে আছে, আমি বসে আছি। ওই সময় উই অল র্যান আউট অফ আইডিয়াস, এবং সঞ্জীব বসে আছে, সঞ্জীব মেহতা, যিনি পরে ইউনিলিভার ইন্ডিয়ারও চেয়ারম্যান হলেন, হিন্দুস্তান ইউনিলিভারেরও চেয়ারম্যান হলেন। সঞ্জীব তখন এখানকার কমার্শিয়াল ডিরেক্টর ছিলেন। সো সবাই বসে আছে। এই সময় আই সেড যে জন, আই ডোন্ট থিঙ্ক what we are doing is right, because if the problem is here, we are treating here,
we are treating here, we are treating here, we are treating here. Like, my problem is Lux, but I'm launching Lux Beauty, I'm launching Lifebuoy Gold. But my problem is actually overall the quality of soap. It's not the halal thing. Halal thing is a fad, but the quality of soap is the thing. Because, you know, we are bringing tallow with a 42.5% duty, while my competition aromatic is bringing a semi-finished product, sodium soap of palmitic acid, with a 15% duty. So now, to match that, and he is bringing the world-class product with 15% duty, and he is getting the benefit, you know, in the product pricing. আপনি কতটুকু ডিফারেন্সিয়েশন, মানে টপ কোয়ালিটি ভার্সেস ইউনো অ্যাভারেজ কোয়ালিটির মধ্যে আপনি কতটুকু প্রাইস ডিফারেন্সিয়েশন পান, কিন্তু আপনার ডিউটি ডিফারেন্সিয়েশন যদি 15 থেকে 42.5% হয়, তাহলে ওই মার্জিন তো আপনি জেনারেট করতে পারতেছেন না, রাইট? সো আমি তাকে বললাম যে উই নিড টু গেট ইনটু ভ্যালু ইঞ্জিনিয়ারিং। আমাদের পুরো এন্টায়ার ভ্যালু চেইন অ্যানালাইসিস করে আমাদেরকে দেখা উচিত যে এটা কিভাবে হবে। তখন জন আমাকে বললো যে তুমি পুরো এক্সারসাইজটা করে আমাকে একটু দেখাও তো। আমি, কারণ আমরা ডেভেলপমেন্টের সাথে খুব ক্লোজলি কাজ করতাম। ডেভেলপমেন্টে ইনাম নামে একটা ছেলে ছিল, চৌধুরী হাসান জাফর ছিলেন ইনামের আগে। সো এদের সাথে কাজ করতে 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 আমার মোটামুটি একটা ধারণা হয়ে গেছিলো যে কী করতে হবে। সো ওরা দুইটা জায়গায় আমরা ওদের সাথে পারছিলাম না। আমরা 100% ডিউটি দিতাম, ইভেন ভ্যাট দিতাম, কিন্তু ওরা 100% ডিউটি বা ভ্যাট দিত কি না আমরা জানি না। আমরা যদি এজিউম করে নিই যে ওরা 100% দিত, তাও আমরা ওই যে মার্জিন গ্যাপটা আছে সেটা আমরা কখনো প্লাগ করতে পারতাম না। সো সেই জন্য আমাকে বলা হলো যে ঠিক আছে তুমি একটা প্ল্যান তৈরি করো। আমি মোটামুটি একটা প্ল্যান বানানোর পরে এটা জনকে দেখালাম। জন আর কিছু বলো না, বললো যে না আমার মনে হয় তুমি ঠিকঠাক মতন গেছো। এবং আমি বললাম যে উই হ্যাভ টু গেট ইন টু দ্য লবিং টু দ্য গভর্নমেন্ট। আমরা 39% শেয়ার গভর্নমেন্ট হোল্ড করে, সো উই নিড টু গো টু দ্য গভর্নমেন্ট অ্যান্ড রিয়েলি প্লিড দেম। সো ওই সময় 96-এ 96, 97, 98-এ প্রবাবলি তোফায়েল আহমেদ ছিলেন বাণিজ্য মন্ত্রী বা কমার্স মিনিস্টার। সো উনাকে আমাদের অ্যাপ্রোচ করতে হবে, ওনাকে অ্যাপ্রোচ করে আমাদেরকে এই জিনিসটা বোঝাতে হবে। অ্যান্ড অলসো উই নিড টু হ্যাভ স্ট্র্যাটেজিক ইনফ্লুয়েন্সিং। সো আমরা আমাদের ইউকের যে অ্যাম্বাসেডার ছিলেন, উনি বাংলাদেশি ছিলেন, সিলেটি ভদ্রলোক, আমি নামটা ভুলে গেছি ওনার সাথে আমরা একটা প্রেজেন্টেশন করি, আমরা একটু সবাইকে জানাই জিনিসটা, এবং সেখান থেকে আমরা এটাকে অ্যাপ্রোচ করি যে আমরা কীভাবে করব। সেই সময় আপনি দেখবেন যে জাতীয় রাজস্ব বোর্ডের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা হোলোগ্রাম স্টিকার লাগাইতো। দিস ওয়াজ আওয়ার প্যাকেজিং ডিপার্টমেন্টস ইনোভেশন। ওরা বের করে দিছিল যে এইটা যদি লাগানো যায় তাহলে অন্ততপক্ষে কিছুটা হলেও ডিউটি ডিসপ্যারিটিটা কমবে। সো তখন আমরা এটাকে পুশ করলাম, এবং ওইটা তখন রেভিনিউ কালেকশনের একটা মেকানিজম হয়ে গেল ফর এনবিআর, বুঝছেন? সো এই জিনিসগুলো আমরা তখন করতে থাকলাম। প্লাস মিস্টার আর্ট উইবার্গ ফ্রম লাক্স গ্লোবাল টিম কেম, পার্সোনাল ওয়াশের গ্লোবাল যিনি হেড মিস্টার আর্ট উইবার্গ, উনি আসলেন বাংলাদেশে ভিজিট করতেন। অ্যান্ড আই ওয়াজ টোল্ড টু প্রেজেন্ট ইন ফ্রন্ট অফ হিম ইন্ডিভিজুয়ালি, বুঝছেন, মানে পুরো কাপাকাপি অবস্থায়। আই প্রেজেন্টেড হিম উইথ 102 স্লাইডস সেইং যে লাক্সকে কীভাবে রি-ইঞ্জিনিয়ার করতে হবে। সো হেডোনিস্টিক পারফিউম কীভাবে আনবে, শেপটা ধরেন আমরা গোসল করি কীভাবে, এইভাবে, সো ফেনা তো এইভাবে উঠে, তো অ্যারোমেটিক ছিল 100 গ্রাম, আমার 90 গ্রাম। তা আমার প্রশ্ন হচ্ছে 90 গ্রাম দিয়ে আমি 100 গ্রামের ভ্যালু দিতে পারবো, এবং 90 গ্রাম সাবান মানুষের কাছে ভিজুয়ালি মনে হবে আপনার 100 গ্রামের মতো। এই জন্য আমাদের ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বের করলো যে শেপটাকে যদি আমরা লেংথে বাড়াই, উইডথে আমরা যদি কম করি এবং এটার একটা কম্বিনেশন করি, তাহলে ওই 10 গ্রাম ভিজুয়ালি বোঝা যাবে না, মনে হবে একই রকমের সাবান। হচ্ছে ওরা পোস্ট ডোজিং করে পারফিউমে, হ্যাঁ আমরা প্রি ডোজ করি। সো প্রি ডোজে অনেক হিট হয়ে পারফিউমের টপ লেভেলগুলো চলে যায়। সো পোস্ট ডোজিংয়ে আমরা কিভাবে এটাকে ভালো করব সেটার জন্য আমরা কাজ করলাম। তারপরে যে প্যাকেজিংয়ের যে র্যাপার, হ্যাঁ মোড়ক যেটাকে আমরা বলি, সেটাতে আমাদের অনেক এফিসিয়েন্সি আনতে হবে। সো ওটার জন্য আমরা মানে কোন সময় আমরা এই মোড়কের র মেটেরিয়ালসগুলো কিনবো, কোন সময় কি করব, এই সমস্ত কিছু মিলায় we started the whole value engineering and we relaunched Lux. এবং এইটার লাক্স যদি আমাদের মতন করে আমাদের রিলঞ্চ করতে হয়, এটা যেহেতু গ্লোবাল ব্র্যান্ড সেহেতু গ্লোবাল পারমিশন লাগবে। সো আমরা আর্ট উইবার্গের কাছে পারমিশনটা চাইলাম। উনি আমাকে বললো ক্যান ইউ লঞ্চ ইট নেক্সট ইয়ার। আমি বললাম তোমার গ্লোবাল টিম 2 বছর সময় লাগে,
আমি কিভাবে মানে 1 বছরে করব, ঠিক আছে তুমি আমাকে 1.5 বছর সময় দাও, আর তুমি আমাকে যত গ্লোবাল সাপ্লায়ার আছে তাদেরকে আমাকে ব্রিফ করার ম্যান্ডেট দাও, তাহলে আমি লঞ্চ করতে পারবো। অ্যান্ড আই গট দ্য ম্যান্ডেট, অ্যান্ড দেন দ্য লাক্স গট রিলঞ্চড অ্যান্ড উই গট ব্যাক আওয়ার শেয়ার অ্যান্ড অ্যারোমেটিক। নাও আপনারা তো জানেন যে অ্যারোমেটিক ইজ নট ইন টু দ্য মার্কেট। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। সো এই যে উইল পাওয়ার, যে এত কিছুর মধ্যে, এত বড় বড় ডার্ক সাইডের লোকের মধ্যে আপনি যা বিশ্বাস করেন হেজহকের মতন, ওই বিশ্বাসটাকে আপনি ড্রাইভ করা এবং ছেড়ে না দেওয়া। সজারু যেরকম খুলে দাঁড়ায় থাকে, সাপ কত রকম ভাবে ফনা মারে, ইয়ে করে, কিন্তু ওর তো আর কিছু হয় না, ওরকম আমাদেরকেও এই জিনিসটা করতে হয়। অ্যান্ড দ্যাটস হাউ অ্যাকচুয়ালি দ্য হোল থিং বিকামস ট্রিমেন্ডাস উইল পাওয়ার। সো এটা কোত্থেকে পাইছি? দিস বুক। সো যদিও একটা ঘটনা আগের, একটা ঘটনা পরে, তারপরে আমি আরো অনেক স্টোরি আমার লাইফে বলতে পারবো, বাট this is willpower. This is what makes a man from a boy. সো এই যে দুইটার কম্বিনেশন, যে হিউমিলিটি অ্যান্ড উইল পাওয়ার, যেটার কম্বিনেশন ওনারা বলতেছেন লেভেল 5 লিডার। সো এখানে আবার যদি এক্সেপশনাল কেস আমরা খুঁজি, মানে প্রশ্নটা এখান থেকে আনবো, যেমন গ্রেট কোম্পানি, যেটা ডেফিনেশন অলরেডি আপনি এখানে বইতে যেটা আছে যে অ্যাটলিস্ট 15 বছর এটা এনডিউর করেছে। সো বাট এখনকার বিশ্বে আমাদের কাছে যে কোম্পানিগুলা আমাদের চোখের সামনে, সেটা বলেন আপনি আইফোন মানে অ্যাপল বলেন, টেসলা বলেন, তো বর্তমানে আমরা ধরেন যে কোম্পানিগুলোকে চোখের সামনে দেখি, বিশেষ করে স্টার্ট আপ যাদের ইউনিকর্ন হয়ে যাচ্ছে, $1 বিলিয়ন কোম্পানি হয়ে যাচ্ছে, এবং ওগুলোই এখন আমাদের সামনে রোল মডেল। সো সেখানের সাথে যদি এখন আমরা এটাকে ম্যাচ করতে যাই, নাম্বার 1 হচ্ছে যে এখানে যেটা এন্ডিউরিং লেখা, লম্বা সময়ের কথা। সো এখনকার জিনিসগুলো হচ্ছে খুব দ্রুত, খুব শর্টকাট। সো এন্ডিউর এগুলো করবে কি করবে না আমরা জানি না। আর অন্য দিক থেকে যদি লেভেল 5 লিডার্সদের বৈশিষ্ট্যের মধ্যে থেকে আসি, তাহলে এখানে আমরা অনেকগুলো ব্যতিক্রম হয়তো দেখবো। যেমন স্টিভ জবস খুব অ্যারোগেন্ট টাইপের ছিলেন, এলন মাস্ক তারও বিহেভিয়ার অ্যান্ড এভরিথিং ঠিক নট সো এই টাইপ। সো সেক্ষেত্রে এটাকে আপনি কিভাবে রিকনসাইল করবেন? দেখেন, প্রথম কথাটা হচ্ছে আমি আপনাকে এখনকার একটা সাকসেস স্টোরির কথা বলি, অ্যামাজন। এই প্রশ্নটা আমার মাথায় আসছে, কিন্তু আমি অ্যামাজন দিয়ে এটার উত্তর দিই আর কি, আমার নিজেকে নিজে উত্তর দিই। এই কারণে যে অ্যামাজন প্রায় 18 বছর ধরে ইট ওয়াজ নট প্রফিটেবল। এখন অ্যামাজন হচ্ছে ওয়ার্ল্ডের বিগেস্ট গ্লোবাল ব্র্যান্ড। কিভাবে সম্ভব? এন্ডিউরেন্স। ও লেগে থেকেছে, হেজহগ কনসেপ্ট, ও গিভ আপ করে নাই। উইল পাওয়ার। জেফ বেজোস, বুঝছেন, অনেক নাম করে ফেলছে হয়তো বা অল দ্য থিংস, বাট ইমাজিন যে একটা মানে ছোট লাইব্রেরি বা বুক স্টোর থেকে অ্যামাজন হয়ে ওঠার যে জার্নি, এটা কিন্তু একদিনের জার্নি না। আজকে যে স্টার্ট আপগুলো হচ্ছে, আমি বলছি না যে স্টার্ট আপগুলো আগামীতে এই এন্ডুরেন্সটা পাবে না, .com-এর মতো এটাও পড়ে যাবে। তো আপনি .com-ও হইতে পারেন, অথবা আপনি স্টার্ট আপ গ্রাইন্ডের এই পুরো জায়গাটায় আপনি আরেকটা নতুন লিপও নিতে পারেন, কিন্তু আপনার ফান্ডামেন্টাল যদি লং টাইম সাস্টেইন করতে হয়, যদি সাস্টেইন করে, তাহলে স্টার্টআপ উইল অলসো বিকাম, সবগুলো স্টার্টআপ হয়তো সাকসেসফুল হবে না, কিন্তু কিছু কিছু স্টার্টআপ যদি এই প্র্যাকটিসেসগুলো অর্গানাইজেশনে জারি থাকে তাহলে হবে। ফর এক্সাম্পল, আমি একটা বই পড়লাম, সেটা হচ্ছে নেটফ্লিক্সের কালচারের মধ্যে 3টে জিনিস: দ্য কালচার অফ ডিসএগ্রিমেন্ট, দ্য কালচার অফ ক্যান্ডর অ্যান্ড দ্য কালচার অফ এম্পাওয়ারমেন্ট। ও কি বলছে যে দ্য কালচার অফ ডিসএগ্রিমেন্ট মানে হচ্ছে যে কেউ ডিসএগ্রি করতে পারবে অর্গানাইজেশনে। সো আপনি ডিসএগ্রিমেন্টের একটা কালচার যদি অর্গানাইজেশনে রাখেন, আজকে যদি বাংলাদেশ এজ এ কান্ট্রি যদি এই কালচার অফ ডিসএগ্রিমেন্টটা প্র্যাকটিস করতো, তাহলে অনেক কিছু অনেক ডিফারেন্ট হইতো। ঠিক তেমনিভাবে আপনি একটা অর্গানাইজেশনে আপনি দেখেন, রেসপেক্টের কারণে আমরা কি করি, আমরা একটা অটোক্রেটিক লিডারশিপ ইম্পোজ করার চেষ্টা করি। কিন্তু লেভেল 5 লিডারশিপ ইজ অল অ্যাবাউট অ্যালাউইং পিপল, এম্পাওয়ারিং পিপল টু সে হোয়াট দে ওয়ান্ট ফর অ্যাচিভমেন্ট অফ দ্য অর্গানাইজেশন। তাহলে আমি যদি কালচার অফ ডিসএগ্রিমেন্ট প্র্যাকটিস করি, আমার তো কোনো অসুবিধা নাই। দ্য কালচার অফ ক্যান্ডার, আমি একটা কোম্পানিতে আসলাম, আমি মন খারাপ করে কাজ করতেছি, আমি কি ভালো প্রোডাক্টিভিটি দিতে পারবো? আমার মনের ভিতরটা যদি আমি বলতে না পারি, আমি যদি অর্গানাইজেশনে বাকি কলিগদের সাথে, আমার সিনিয়রদের সাথে আমি যদি শেয়ার করতে না পারি, আমি কি ভালো পারফরমেন্স দিতে পারবো না তো। সো দ্য কালচার অফ ক্যান্ডার ইজ ভেরি মাচ রিকোয়ার্ড।
এছাড়াও আপনার ধরেন দ্য কালচার অফ এম্পাওয়ারমেন্টের কথা বললাম, দ্য কালচার অফ ডিসএগ্রিমেন্টের কথা বললাম, এই সবগুলো মিলায় আপনি যদি খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে স্টার্ট আপ যদি এই পার্টিকুলার উইল পাওয়ার এবং হিউমিলিটির জায়গাটা, এই তিনটা জিনিস যেগুলো বললাম এগুলো সব কিন্তু হিউমিলিটির পার্ট। সো আপনি যদি হিউমিলিটিটা প্র্যাকটিস করেন অর্গানাইজেশনে, আপনি যদি আপনার উইল পাওয়ারটাকে ঠিক রাখেন এবং আপনি যদি অর্গানাইজেশনাল টেকনোলজি চেঞ্জ এবং আদার থিংস যেগুলো এই বইতে বলা হয়েছে, হ্যাঁ, যে টেকনোলজি অ্যাক্সেলারেটর, হ্যাঁ, অ্যান্ড আদার থিংস যদি আপনি ঠিকঠাক মতো রাখেন, আপনি যদি টেক কেয়ার করেন, আমার তো মনে হয় যে ইভেন টুডে ইট ইজ রেলিভেন্ট ফর দ্য স্টার্ট আপস। ওকে, সো আমি ওই যে আরেকটা পয়েন্টে একটু যেতে চাই, যেটা লেভেল 5 লিডার্সে আমরা চলে গেলাম শুরুতে, যেটা আপনি বললেন এখানে যে চ্যাপ্টারটা আছে ফার্স্ট হু দেন হোয়াট, যে আমি যখন টিম তৈরি করব, হ্যাঁ, পিপল ফার্স্ট, যে তো ওই জায়গাটাতে আবার একটু আমরা টাচ করতে চাই। ওখানে একটা কথা আপনি বললেন যেটা, যে রাইট পিপল। সো নাম্বার 1, আমি কিসের সাপেক্ষে বুঝবো রাইট পিপল, যে রাইট পিপলকে বাঁচতে রাখবো, রং পিপলকে? এবং ওনারা যেটা বলতেছেন বইতে যে কোথায় আমি যাব সেটা বরং পরে ডিসাইড করো, কি করতে হবে পরে ডিসাইড করো, আগে রাইট পিপল বাসে উঠাও, তারপরে জার্নি শুরু করো। এটা কিন্তু আসলে খুবই ডিসরাপটিভ কাইন্ড অফ থিং, বিকজ আমরা কিন্তু অলওয়েজ বলি যে ভাই লক্ষ্য আগে ঠিক করো, বাস কোথায় যাবে, দেন হচ্ছে তুমি লোক নাও অথবা হোয়াট এভার। এখানে কিন্তু একটু ডিফারেন্ট ভাবে তারা জিনিসটাকে নিয়ে আসছে। তো এই জিনিসটার আপনি ব্যাখ্যা কিভাবে দিবেন, যে এটা কি কিভাবে রাইট মনে করেন? সো আমি এখানকার এই যে এই জায়গাটায় আমি আপনাকে বলবো যে একটা, কারণ ধরুন আমি প্রশ্নটাকে এভাবে যদি বলি যে আমি রাইট পিপলকে বাসে উঠালাম, উঠানোর পরে হচ্ছে বাস বললাম যে অমুক দিকে যাব, এন্ড তারা বললো না ভাই আমি তো অমুক দিকে যাব না। হ্যাঁ, সো প্রথম হচ্ছে রাইট পিপল, আর রাইট পিপল অন দ্য বাস অ্যান্ড রং পিপল অফ দ্য বাস। তাহলে কে রাইট পিপল আর কে রং পিপল, এটাকে সোজা সাপটায় আমি আপনাকে ডিফাইন করব বইতে যেভাবে ডিফাইন। আমার সামারিটা হচ্ছে বই থেকে নিয়ে, যে দ্য রাইট অ্যাটিটিউড, এবং আমি যে বইটা লিখেছি যদি লক্ষ্য থাকে অটুট, সেখানে যে গ্রোথ মাইন্ডসেটের কথা আমি বলেছি সুজান ক্যারল ডিউকের, সেই গ্রোথ মাইন্ডসেটওয়ালা লোকগুলোকে আপনাকে অন দ্য বাস করতে হবে এবং ফিক্স মাইন্ডসেটওয়ালা লোকগুলোকে অফ দ্য বাস করতে হবে। অথবা ফিক্স মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেটে যাইতে পারে, এই ট্রান্সফরমেশন নিতে পারে, এইগুলো লোকগুলোকে আপনি ডাউট হিসেবে অর্গানাইজেশনে রাখতে পারেন, বাট ফিক্স মাইন্ডসেটের লোক আপনি রাখতে পারবেন না। সো আপনার অর্গানাইজেশনাল ভিশন, ভ্যালুস এবং বিলিভস, অর্গানাইজেশনের যে ভিশন, ভ্যালুস এবং বিলিভস আছে, সেইটা যারা ওন করে এবং এইটা যারা প্র্যাকটিস করে তারাই হচ্ছে রাইট পিপল। আর এটা যারা প্র্যাকটিস করতে পারে না, আর্টিফিশিয়ালি বলে আমি ওন করছি, কিন্তু আসলে ওন করে না, দে আর নট রাইট পিপল, দে আর রং পিপল। বাট আমরা তো মানে যখন রিক্রুটমেন্ট হয়, এটা তো খুব কমন প্র্যাকটিস, আমরা উইল লুক অ্যাট দ্য স্কিলস, হ্যাঁ, তাই না? বাট আমরা স্কিলস দেখি, কিন্তু না, আমি বলছি আপনাকে আগে অ্যাটিটিউড দেখতে হবে, আপনাকে আগে মাইন্ডসেট দেখতে হবে। নো ম্যাটার whether you are recruiting a CEO or you are recruiting an executive, the first thing that you have to look at is the mindset. That's how you can get the right people on the bus. এবং মাইন্ডসেটটা আপনার অর্গানাইজেশনের জন্য আপনাকে ডিফাইন করতে হবে যে হোয়াট কাইন্ড অফ মাইন্ডসেট ইউ ওয়ান্ট। হ্যাঁ, মানে সেটা তো এক একজনের জন্য। অফকোর্স আপনি তো নিশ্চয়ই বলবেন না যে আপনি একজন জি হুজুর মাইন্ডসেটের একটা লোক চান, হ্যাঁ, আপনি ইয়েস স্যার মাইন্ডসেটের লোক চান। আপনি যদি লিডার হন, আপনি চাইবেন যে আপনার চারপাশে এমন সব লোক নিতে, যেমন আমি চাই এমন সব লোক নিতে যে আমাকে রিপ্লেস করতে পারে, আমাকে চ্যালেঞ্জ করতে পারে। তাহলে কি হবে? তাহলে কোম্পানি বেনিফিটেড হবে। কিন্তু আমি যদি আমার চেয়ে কম কোয়ালিফাইড লোক আমার চারপাশে সাজিয়ে রাখি, তাহলে আমি গদিটা টিকা রাখবো কিন্তু অর্গানাইজেশন ডুবে যাবে। রাইট। সো দ্যাটস দ্য ওয়ে আই টার্ম দ্য রাইট পিপল অন দ্য বাস and wrong people of the bus. Right. এখন আমি একটু আপনাকে চ্যাপ্টারের কিছু কি পয়েন্টস গুলো আমি বলতে চাই, এবং আমি কি পয়েন্টস গুলো এখানে দেয়া আছে সেগুলোই পড়লে আপনি বুঝতে পারবেন যে the key point of this chapter is not the idea of getting the right people on the team. The key point is that who questions come before what decision. Even before vision, before strategy, before organization structure, before tactics. এগুলো পরে, আগে হু, কাকে আমি নিব, কে এই পজিশনটার জন্য যোগ্য, এরকম যোগ্য লোক যদি আমি না পাই তখন আমি কি করব,
তাকে আমি কিভাবে ডেভেলপ করব? আমি বাজারে পাচ্ছি না এরকম একটা যোগ্য লোক, তাহলে আমাকে ডেভেলপমেন্ট টেনিউরে যেতে হবে। তাহলে আমি এখানে একটা জিনিস একটু কোয়েশ্চেনেবল না, সেটা হচ্ছে যখন বলছি ইভেন বিফোর ভিশন, জি আমার ভিশনের আগে আমি কিসের ভিত্তিতে তাহলে বুঝবো যে ও রাইট পিপল? না, আপনার দেখেন এইখানে যে কোম্পানিগুলোকে ডেভেলপ করা হয়েছে, দিজ আর অ্যাভারেজ টু গুড কোম্পানিজ। সো ওর তো অলরেডি একটা ব্যবসা ছিল। এখন এই ব্যবসার জন্য প্রয়োজনীয় যে লোকগুলো সেগুলো হচ্ছে আপনার রাইট পিপল। এই প্রয়োজনীয় লোকগুলোর প্রয়োজনীয় মানসিকতাওয়ালা লোকগুলো হচ্ছে রাইট পিপল। সো আপনি হয়তো একটা সেট করছেন, এই লোকগুলো এসে কিন্তু আপনার ভিশনকে রিডিফাইন করতে পারে। আপনি আমার কথাটা বুঝছেন? সো দ্যাটস দ্য রিজন ও বলছে যে ইভেন বিফোর ভিশন you need to have the right people on the bus. That's so important. So আরেকটা জিনিস উনি বলছেন যে the comparison companies frequently followed the genius with 1,000 helpers model. A genius leader who sets a vision and then enlists a crew of highly capable helpers to make the vision happen. This model fails when the genius departs. The good to great leaders were rigorous, not ruthless, in people decisions. They did not rely on layoffs and restructuring as a primary strategy for improving performance. The comparison companies used layoffs to a much greater extent. We uncovered 3 practical disciplines for being rigorous in people decisions. When in doubt, don't hire. When you are confirmed, then you hire. এইখানে Kahneman'ের thinking fast and thinking slow. বুঝছেন? You need to think slow. You need to really give time people's জন্য. A company should limit its growth based on its ability to attract enough of the right people. আপনার growth limited হয়ে যাবে যদি আপনার কাছে enough right people না থাকে. Number 2, when you know you need to make a people change. কখন আপনি জানবেন যে আপনাকে আসলে একটা লোক বদলাইতে হবে? First, be sure you don't simply have someone in the wrong seat. Third হচ্ছে put your best people on your biggest opportunities, not your biggest problems. এটা খুব ইন্টারেস্টিং। বুঝছেন? তার মানে কি, আপনি যে আজকে এই পর্যায়ে আসছেন সোহাগ ভাই, এটা আপনার উইকনেসের কারণে আপনি আসেন নাই, আপনার স্ট্রেংথের কারণে আসছেন। সো ইউ নিড টু হোন অন ইউর স্ট্রেংথস, নট অন ইউর উইকনেসেস। মেবি ইউ উইল টেক সামওয়ান হু উইল কভার ইউর উইকনেসেস ফর সামথিং। আপনি হয়তো এআই জানেন না, তো you hire the best guy in the AI. That's how you can have the right people on the bus. জি, এখানে অবশ্য এই জায়গাটাতে ওই যেটা বলছে যে প্রবলেম, এই জিনিসটা অবশ্য আমি অর্গানাইজেশনাল জায়গা থেকে চিন্তা করছি। জিনিসটা ইন্টারেস্টিং যে আমার অর্গানাইজেশনটা প্রবলেম আছে যেটাকে আমার সলভ করতে হবে, আবার আমার একটা অপরচুনিটি আছে যেটাকে আমাকে গ্র্যাব করতে হবে। তো বলছে বেস্ট পিপলকে প্রবলেম সলভ করলে কী হবে, জিনিসটা হয়তো মাইনাস থেকে 0-তে আসবে, আর আমি অপরচুনিটিতে ট্যাপ করলে হবে কি 0 থেকে মেবি 100-তে চলে যাবে। তো এটা একটা মানে ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজির জায়গা। আমি এরপরে অ্যাটলিস্ট এখানে আরো দুটো পয়েন্ট আমি একটু অ্যাড করে দিই, তাহলে মানুষ একটু ইন্টারেস্ট পাবে। সেটা হচ্ছে যে গুড টু গ্রেট ম্যানেজমেন্ট টিমস কনসিস্ট অফ পিপল হু ডিবেট vigorously the culture of disagreement in search of the best answers, yet who unify behind decisions regardless of parochial interests. Meaning, একটা জিনিস মনে রাখতে হবে, অর্গানাইজেশনে ডিসিশন নেওয়ার আগ পর্যন্ত কিন্তু ফাটাফাটি ডিবেট হবে, হ্যাঁ, কিন্তু ওয়ান্স দ্য ডিসিশন হ্যাজ বিন টেকেন, তারপরে হচ্ছে ইটস অল অ্যাবাউট ওনিং দ্যাট ডিসিশন অ্যান্ড ইমপ্লিমেন্টিং টু দ্য বেস্ট রেজাল্ট, টু গেট দ্য বেস্ট রেজাল্ট। দ্যাটস দ্য লার্নিং। সো এখানে কিন্তু ট্রিকি আছে, আরও কিছু জিনিস আছে। উই ফাউন্ড নো সিস্টেমেটিক প্যাটার্ন লিঙ্কিং এক্সিকিউটিভ কম্পেনসেশন টু দ্য শিফট ফ্রম গুড টু গ্রেট। হ্যাঁ, এটা শুরুর দিকেও এক জায়গায় লিখছে। The purpose of compensation is not to motivate the right behaviors from the wrong people, but to get and keep the right people in the first place. সেটাই বলছে যে এক্সিকিউটিভদের স্যালারি, বোনাস, টোনাস ইত্যাদি ইত্যাদি, বলছে যে এটা যে এত বেশি মানে আমার যদি এত বেশি মোটিভেট করা লোকজন লাগে, তারা গ্রেট কোম্পানি বানাইতে পারবে না। সো একটা পুরনো একটা প্রচলিত কথা আছে যে পিপল আর ইয়োর মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেট। জিম কলিন্স বলছে দ্যাটস নট রাইট, ইটস রং। উনি বলছেন যে পিপল আর নট ইয়োর মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেট, দ্য রাইট পিপল আর। রাইট পিপল, রাইট পিপলটাকে উনি ইটালিক্স করে দিচ্ছেন। Whether someone is the right person has more to do with
character traits and innate capabilities than with specific knowledge, background or skills. ওটি বলছে যে মানে যেটা আপনি বললেন স্কিল টিল এগুলোর চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট তার অ্যাটিটিউড কেমন এবং লোকটা কেমন। তো আমরা তো অ্যাকচুয়ালি বইয়ের সব কিছু কাভার করতে পারবো না, একটা ওয়ার্ড অনেকবার করে আপনার কথার মধ্যে আসছে এবং এই বইয়ের লেসনগুলোর ভিতরে একটা লেসন হেজহগ। সো এই যে কনসেপ্ট, জি, এই কনসেপ্টটাতে অ্যাটলিস্ট আমি চাই যে এখানে যদি আপনি একটু আলোকপাত করেন। সো হেজক কনসেপ্টটা না খুব ইন্টারেস্টিং। সো হেজক কনসেপ্টটা করতে গিয়ে সে ফক্স আর হেজকের একটা কম্প্যারিজনে নিয়ে এসছেন উনি, এবং ফক্সেসরা কি, ফক্সেস আর ভেরি নলেজেবল অ্যান্ড কনস্ট্যান্টলি হান্টস ডাউন দেয়ার প্রে, আর হেজকস হ্যাভ একটা সিঙ্গেল স্কিল অফ স্প্রেডিং অ্যান আনটাচেবল বল অফ স্পাইরালস, বা মানে ওই যে সজারুর কাটা আর কি, এটাকে আমি কিভাবে বলবো, আনটাচেবল বল অফ স্পাইকস, যেটা গ্রু টু গেট লিডার্স ফেস ইন দ্য কমপ্লেক্স ওয়ার্ল্ড উইথ সিম্পল সলিউশনস। মানে উনি বলছেন যে হেজক কনসেপ্টের মেন জিনিসটা হচ্ছে পৃথিবীর যত কমপ্লেক্সিটি আছে সেগুলোকে সিম্পলিফাই করার ক্যাপাবিলিটিটাই হচ্ছে হেজক আমার মতে, আমি বইটা পড়ে যা বুঝছি। হ্যাঁ, সো এটা উনি দেওয়ার জন্য হি অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস দিস 3 সার্কেলস। সো উনি বলছেন যে টু গো ফ্রম গুড টু গ্রেট কোম্পানিজ রিকোয়ার এ ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ 3 ইন্টারেস্টিং সার্কেল ট্রান্সলেটেড ইন্টু এ সিম্পল ক্রিস্টালাইন কনসেপ্ট, দ্য হেজক কনসেপ্ট। তাহলে এটি কি? প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে হোয়াট ইউ আর ডিপলি প্যাশনেট অ্যাবাউট। এটা আমাদেরকে করতে হবে, এটা আমরা করতে পারবো। What you are deeply passionate about. The second thing is what you can be the best in the world at. What you can be the best. What you are best তা না কিন্তু, what you can be the best, আমি এই জায়গাটায় বেস্ট হইতে পারবো। And then what drives your economic engine, যে আপনার ইকোনমিক ইঞ্জিনটা কিভাবে ড্রাইভ করে, কোন ভ্যালু চেনে, কোন সিস্টেমে ড্রাইভ করে এটা। হ্যাঁ, এই 3টা জিনিসের যে কমন প্লেসটা সেটাই হচ্ছে হেজক। রাইট, মানে একজন আছে খুব প্যাশনেট বাট সেটা থেকে মানি ড্রাইভ করবে না, জাস্ট এই প্যাশন সেটা বিজনেসে কনভার্ট। প্যাশন, what you are most deeply passionate about. Number 2 is what you can be the best in the world at, and number 3 is what drives your economic engine. এখানে কি আপনার মনে হয় না যে এই দুইটা কানেক্টেড, যে আমি কোনটাতে বেস্ট হতে পারবো এবং আমার প্যাশন কোনটা? বিকজ এই দুইটা তো না, ওকে, not necessarily. সেটা কিছু এক্সাম্পল যদি দেন। আমি যেমন ধরেন মানে আমি জানি যে আমি ভেরি প্যাশনেট অ্যাবাউট মাই মিউজিক। হ্যাঁ, আমি আমার লিরিক্স নিয়ে আমি খুবই প্যাশনেট, কিন্তু হোয়াট ইউ ক্যান বি দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড অ্যাট, এটা যখন আমি চিন্তা করি তখন আমি দেখি যে নো, ইটস অ্যাকচুয়ালি মাই বিজনেস একিউমেন to turn around difficult businesses into a profitable one that I can be best at. তাহলে আমার সবচেয়ে ডিফিকাল্ট যে গানগুলো অন্যরা কেউ করতে চায় না সেই গানগুলো করতে পারার মধ্যেই কিন্তু আই এম বেস্ট অ্যাট। তাহলে আমাকে ওই জায়গাটায় হোন করতে হবে। বাট হতে পারে যে ওটাতে আমার প্যাশন যে সর্বোচ্চ এরকম না হতে পারে। হ্যাঁ, কিন্তু আমি যেহেতু বেস্ট অ্যাট, তখন আমি কিছু না কিছু খুঁজে নেব টু গেট প্যাশনেট, অ্যান্ড আই উইল গেট এ কমন প্লেস দেয়ার। সো দ্যাটস দ্য ওয়ে আমি আপনাকে এক্সপ্লেন করব। যেমন ধরেন এই মুহূর্তে আই এম নট দ্যাট ভেরি প্যাশনেট অ্যাবাউট রিয়েল এস্টেট মার্কেট, ছিলাম না আমি। আই এম মোর প্যাশনেট অ্যাবাউট কনজিউমার গুডস, বাট আমি হাই ভ্যালুড গুডসে আমি এত প্যাশনেট ছিলাম না। বাট আমি জানি যে আমি এখানে বেস্ট অ্যাট হতে পারবো, বিকজ আই হ্যাভ গট সার্টেন কোয়ালিটিস দ্যাট ক্যান ট্রান্সলেট। আমাকে হয়তো একটু সময় লাগবে কিন্তু আমি হইতে পারবো। সো আই ক্যান বি বেস্ট অ্যাট, সো আমি এই জায়গাটা পার্সু করতে পারি চাইলে। সো ওনারা যেটা বলেছেন যে সেটা হচ্ছে যদি গ্রেট কোম্পানি হতে হয় তাহলে এই 3টার কমন পয়েন্ট যেখানে আসবে, 1 আমার প্যাশনেট হওয়ার জায়গাটাও খুব তীব্র, নাম্বার 2 ওইটাতে আমি ওয়ার্ল্ডের বেস্ট হতে পারবো, অ্যান্ড নাম্বার 3 হচ্ছে যে সেটার সাথে ইকোনমি, দ্যাট ইজ ইট ক্যান ড্রাইভ মানি, এর থেকে বিজনেস ড্রাইভ করা যাবে। জি, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এটা ফ্রম এ অর্গানাইজেশনাল পার্সপেক্টিভ। রাইট, সো অর্গানাইজেশন কিসে প্যাশনেট, অর্গানাইজেশন কিসে ওয়ার্ল্ডের বেস্ট হইতে পারে, অর্গানাইজেশন ইকোনমিক ইঞ্জিনটা কি, এই 3টার যেখানে সমন্বয় সেটাই হচ্ছে হেজক।
So the key is to understand what your organization can be the best in the world at, and equally important, what it cannot be the best at. Not what it wants to be the best at. The hedgehog concept is not a goal, strategy or intention. It is an understanding. Bujha. Then they say, if you cannot be the best in the world at your core business, then your core business cannot form the basis of your hedgehog concept. যেটাতে আমি বেস্ট হইতে পারবো না হ্যাঁ। সেটাতে অ্যাকচুয়ালি আমি গ্রেট কোম্পানি হতে পারবো না। হতে পারবো না। The best in the world understanding is a much more severe standard than a core competence. You might have a competence but not necessarily have the capacity to be truly the best in the world at that competence. তাহলে এখানে যেমন ধরেন আমরা তো কথা বলতেছি যে কিভাবে গুড কোম্পানি একদম গ্রেট কোম্পানি হয়ে যাবে। জি। সো এখন পৃথিবীতে গ্রেট হয় সেটা তো নাম্বার খুবই কম, মেজরিটি গুড হয়, অ্যাভারেজ হয়, তাই না? এরকম ব্রিলিয়ান্ট হয়, হ্যাঁ এরকমই বেশি, কিন্তু গ্রেট হয় না। হ্যাঁ, তা সেক্ষেত্রে গ্রেটের যে রেসিপি সেটা কি তাহলে ইন জেনারেল বাকিদেরকে হেল্প করবে যে ভাই এটা তো গ্রেটের রেসিপি, আমি তো ওয়ার্ল্ডে কোনো কিছুতেই বেস্ট হতে পারবো? একটা যুক্তিতে হেল্প করবে, সেটা হচ্ছে আপনি কি ব্যবসা ছেড়ে দিবেন? আপনি তো ব্যবসাটা করছেন। ফর এক্সাম্পল রকমারির জন্য আপনি তো অলরেডি বলতে পারে যে ভাই যে রেসিপিতে আমি অ্যাটলিস্ট গুড হইতে পারবো, বিকজ গুডের রেসিপি আর গ্রেটের রেসিপি তো আলাদা। তো গ্রেটের রেসিপি ফলো করতে গিয়ে আমি গ্রেট হইতে পারলাম না, কিছুই হইতে পারলাম না, রেদার আমি জাস্ট গুড বা এভারেজের ফর্মুলা অ্যাপ্লাই করি। আপনার চয়েস থাকেন না, মানে সেটা কি মানে ভালো চয়েস কিনা? আমার মতে তো ভালো চয়েস না, কারণ হচ্ছে আপনি যদি এটাতে থাকেন তার মানে হচ্ছে আপনি ইউ আর কন্টেন্টেড উইথ হোয়াট ইউ হ্যাভ, সো ইফ ইউ আর নট চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড উইল চেঞ্জ ইউ। মানে গুড হয়ে বসে থাকলে তো আপনাকে চেঞ্জ করবে। ইফ ইউ ডোন্ট চেঞ্জ ইউ উইল বি চেঞ্জড। বুঝছেন? আপনি তো বসে থাকার কোনো উপায় নাই। আপনি এই দুনিয়াতে আপনি যদি না গাচ্ছেন, মানে অ্যাটলিস্ট আমি গ্রেট হতে না পারি, গ্রেট হওয়ার জার্নি চেষ্টা করতে হবে আপনাকে, জার্নিটা আপনাকে নিতেই হবে। আপনি যদি জার্নি না নেন আপনি টিকবেন না, ইনভেরিয়েবলি আপনি টিকবেন না। Conversely, there may be activities at which you could become the best in the world, but at which you have no current competence. এটা হইলেও আপনি পারবেন না। আপনার যেখানে কম্পিটেন্স আছে এবং আপনি বিশ্বাস করেন যে আমি এখানে ওয়ার্ল্ডের বেস্ট হইতে পারবো, সেটা আপনি ওয়ার্ল্ডের বেস্ট না হন, আপনি বাংলাদেশের বেস্ট হওয়ার চেষ্টা করেন আগে। জি, আমি খুব ভালো একটা জায়গায় আসছেন, কারণ এই কোশ্চেনটা আমার এখানে নোট করা ছিল। আমি জিজ্ঞেস করতে চাইছিলাম যে বাংলাদেশি, আপনার চাইলে অ্যান্সার নাও দিতে পারেন, যে কোন কোন কোম্পানিকে আপনি মনে করেন যে এই যে গুড থেকে গ্রেট হওয়ার রাস্তায় আছে? ডিফিকাল্ট কোশ্চেন। আমার দোষ কম, কারণ আপনি বাংলাদেশ শব্দ টেনে আনছেন তো, আর আমার না ঠিক আছে। হ্যাঁ, বাট যেমন ধরেন স্কয়ার, ওকে, মাল্টি ন্যাশনাল গুলো আমি উল্লেখ করতে চাই না, কারণ আমি শুধু বাংলাদেশি কোম্পানিগুলোর মধ্যে। ওকে, ঠিক আছে, আমি যদি স্কয়ারের এক্সাম্পলটাতেই আমরা থাকতে চাই, সেখানে কোন এলিমেন্টস গুলোকে আপনি ডিফারেন্ট দেখেন বাকিদের চেয়ে? দেখেন, ওরা না দে হ্যাভ হেজহগ, মানে এত পারফেক্টলি আমার কাছের লোকজন যারা, তারা অনেকবার আমার মুখ থেকে স্কয়ারের নাম শুনেছে। আমি কিছু জিনিস তাদের দেখে আই গট রিয়েলি ফ্যাসিনেটেড। আমি এই মুহূর্তে একজনকে দায়িত্ব দিছি যে স্কয়ারের HR কালচার এটা ডেভেলপ করছে কোন লোকটা, কে মাস্টারমাইন্ড, আমার এই লোকটাকে দরকার, খুঁজতে হবে। দে হ্যাভ হেজহগ কেন? ওরা দেখেন, ওরা এন্টায়ার কালিনারি মার্কেটে ওরা মশলাতে যেভাবে কনসেন্ট্রেট করে মশলাটাকে নাম্বার 1 ব্র্যান্ড বানিয়েছে, এবং তাদের যে মার্কেট শেয়ার সেকেন্ডের থেকে অনেক অনেক বেশি, এবং কনসিস্টেন্টলি ওরা গ্রো করছে ইয়ার অন ইয়ার। তো এখানেও কি ওই গ্রেট কোম্পানির যেটা যে ওই খুব হিউমিলিটি সম্পন্ন লিডার অ্যান্ড ওই সবগুলো থিওরি কি আপনি কানেক্ট করতে পারতেছেন? সেই আমার তো মনে হয় যে এন্ডিউরিং লিডার্স ওখানে আছে, যে সাইদ যে ছেলেটা আছে বা এখানে পারভেজ যে ছেলেটা আছে, দিজ আর এন্ডিউরিং লিডার্স। 1 2 নম্বর হচ্ছে যে এন্টারপ্রেনার্স যারা, তারা দে ডোন্ট গিভ আপ, তারা এটা কন্টিনিউ করছে। মিস্টার অঞ্জন চৌধুরী ইজ ভেরি রেসপেক্টেবল, হি বিলিভস ইন পিপল অ্যান্ড হি ইন্সপায়ার্স পিপল, সো ওই জায়গাটার থেকে দ্যাটস দেয়ার। হ্যাঁ, সো আমার মনে হয় স্কয়ারকে আপনি রাখতে পারেন। ওকে, না আমি আমি আরো নাম বলতে পারতাম, বাট মানে না, ইটস ওকে, মানে ক্লিয়ারলি একটা নাম হলো। আমি যে কারণে কোশ্চেনটা করতে চেয়েছি, কারণ হচ্ছে আমরা যখন ইন্টারন্যাশনাল বইপত্র পড়ি, থিওরিগুলোকে জানি, আমরা অনেক সময় কানেক্ট করতে পারি। যেমন ধরেন সিটি ব্যাংক, ওকে, ওটাও তো কাইন্ড অফ একটু ইন্টারন্যাশনাল এক্সাম্পল হয়ে যায়। দ্য সিটি ব্যাংক, আচ্ছা, ও দেখবেন যে টপ কোম্পানি টপ টিয়ারের মধ্যে আছে, দ্য প্র্যাকটিসেস আর গুড। হ্যাঁ,
ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এই দুটো ব্যাংকে আমি বলবো যে লোকাল ইয়ের মধ্যে এন্ডিউরেন্স আছে, লিডারশিপ কন্টিনিউটি আছে, হ্যাঁ, দে আর হোল্ডিং দেয়ার ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিও, হ্যাঁ, দ্য চেয়ারম্যান ইজ কনসিস্টেন্ট, হ্যাঁ, তারপরে অ্যাজ এ রেজাল্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দ্য কোম্পানি ইজ ভেরি ইন্সপায়ার্ডলি ড্রিভেন টুয়ার্ডস অ্যাচিভমেন্ট। না ওয়েল, আমি কোশ্চেনটা এই জন্যই করেছিলাম যে আমরা অনেক সময় ওগুলোকে দূরবর্তী মনে করি, বিদেশের কাহিনী ভাই ওদের জন্য এইসব, বাংলাদেশে আমরা এরকম সেরকম না। সো অ্যাটলিস্ট একটা দুইটা এক্সাম্পল যদি থাকে তাহলে আমাদের লোকাল পিপল কুড বি ইন্সপায়ার্ড যে আমাদের এখান থেকে আমরা গ্রেট কোম্পানি তৈরি করতে পারি। তো অ্যাকচুয়ালি এখানে তো আসলে আরও অনেকগুলো লেসন আছে, এই বইটা তো ডেফিনেট না পড়লে তো আর সেটা পাওয়া যাবে না, বাট অ্যাটলিস্ট আমরা যতটুকু টাচ করেছি আই থিঙ্ক এখান থেকে যারা হয়তো এটার অডিয়েন্স সাইজ অত বড় না যে এটা গণমানুষ সবাই শুনে গ্রেট লিডার গ্রেট কোম্পানি বানানোর চিন্তা করবে, সেটা না, কারণ আমরা ওইটা আসলে চিন্তা করেও পডকাস্টগুলো করি না। আর রেদার মনে করি যে যেটা অডিয়েন্স অনেক ন্যারো অডিয়েন্স হোক, বাট যেটা খুব গুরুত্বপূর্ণ লেসন সেটা সেই গুরুত্বপূর্ণ মানুষদের কাছে যাওয়া দরকার। আর বিশেষ করে এখন যারা ইয়াঙ্গার জেনারেশন, পটেনশিয়ালিটি তো সবার মধ্যে আছে, সেই হিসাবে অডিয়েন্স ছোট না, অডিয়েন্স বড়, বিকজ এভরিওয়ান ইজ কাইন্ড অফ হ্যাড গট দ্য পটেনশিয়াল, সেটা তার মধ্যে সুপ্ত অবস্থায় আছে। বাট অ্যাটলিস্ট সে যদি জানে যে পাথটা আমি ফলো করলে আমি একটা গ্রেট প্রতিষ্ঠান বানাইতে পারবো, তা আমরা সেটা ইন্সপায়ার করতে চাই। সো আমি এখন এই বইয়ের আর কি কি নতুন লেসন আছে ওটা দিকে যাব না, বিকজ অনেক বেশি লম্বা হয়ে যাবে। বাট আমি আপনার পার্সোনাল লাইফে অলরেডি আপনি বলেছেন যে অ্যাপ্লিকেশনগুলো আপনি করেছেন এই বইয়ের লেসন থেকে, সেগুলো পার্সোনাল লাইফ বলতে কিন্তু আপনার কোম্পানির পার্সোনাল লাইফ, মানে প্রফেশনাল লাইফে। জি জি, এই লেসনগুলা কি ইভেন পার্সোনাল লাইফেও অ্যাপ্লিকেবল? অ্যাবসলিউটলি, মানে ওরকম কিছু কানেকশন কি বলবেন? হ্যাঁ, মানে যেমন ধরেন, এটা বললাম অডিয়েন্সকে একটু বড় করার জন্য। জি জি জি, যেমন ধরেন আমি বলি আমার ফার্স্ট লাইফে আপ টু অ্যাক্টেল I was regarded as the angry leader. হিউমিলিটি তখনও প্র্যাকটিস করে আমি চর্চা করে আনতে পারি নাই, অথচ আমি হিউমিলিটি এক্সপ্লোর বাট করছি সেটা তো প্রফেশনাল লাইফে, লাইফে। বাট আমি বলতেছি একদম পারিবারিক লাইফে। আচ্ছা, পারিবারিক লাইফেও আচ্ছা, ওকে। মানে আমার বাসায় সবাই জানতো যে মানে মানে একটা গুড ফ্যামিলি, একটা হচ্ছে গ্রেট ফ্যামিলি, আমরা যদি এই জায়গা থেকে যাই, আমার মনে হয় না যে আমরা থিওরিটা কি অ্যাপ্লিকেবল হবে কিনা। আমরা গ্রেট ফ্যামিলির দিকে যাচ্ছি বা যেতে পারবো, আমরা চেষ্টা করছি টু বিকাম গ্রেট। ফর এক্সাম্পল আমার ওয়াইফের যে বিজনেস সেটাতে সাপোর্ট দেওয়া, হ্যাঁ, নট অনলি ফিনান্সিয়ালি বাট অলসো মেন্টালি। আমার ছেলে মেয়েদের ওরা যা করতে চায় সেটাকে করতে দেওয়া এবং তাদেরকে স্পেস দেওয়া, টু শো দেম কম্প্যাশন, হ্যাঁ, অ্যান্ড টু রিয়েলি আমার সাথে যে আমার যে হেল্পিং স্টাফ আছে তাদের সাথে কম্প্যাশনটা প্র্যাকটিস করা, যে আমার সাথে যে লোকগুলো থাকে অনেক বছর ধরে থাকে, কেন? বিকজ ওই কম্প্যাশনটা প্র্যাকটিস করি অ্যান্ড দে লাভ ইট। সো ওই ধরনের কম্বিনেশনসগুলো ইজ অলওয়েজ প্র্যাকটিসেবল আর কি ইন ইন্ডিভিজুয়াল লাইফ। তারপরে হচ্ছে দেখেন এই যে 5 ওয়াক্ত নামাজ, যে নামাজ পড়ে সে বিনয়ী না হয়ে পারে না, মানে ইসলামের কনসেপ্টই তো বিনয়, কারণ সাবমিশন, মানে শয়তান কোত্থেকে শয়তান হয়ে গেল। আপনি বলেন না যে 5টা বার আল্লাহ যখন আপনাকে জিজ্ঞেস করবে যে তোকে তো আমি উপায় দেখাই দিছিলাম, তুই তো উপায়ে যাস নাই, আমি তো তখন আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ 5 বার আমি তোমার যত কথায় শয়তান যতভাবে প্ররোচিত করুক 5 বার তো আমি তোমার সামনে গিয়ে সেজদা দিছি আল্লাহ, আমি তো বিনয় দেখাইছি, আমি তো তুমি ছাড়া হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আমি তো তোমার উপরেই ভরসা করছি, আর কারোর উপরে ভরসা করি নাই আল্লাহ। আমার বাবা তো আমাকে শিখাইছে যে ফরিয়াদ শুধু আল্লাহর কাছে করবা আর কারোর কাছে করবা না, আমি তো সেটাই করছি, তোমার সাথেই তো আমার কনভারসেশন, তাহলে সেখানে বিনয় আপনার থাকবে না কিভাবে বলেন? তাহলে আপনি কি আপনার পার্সোনাল লাইফে, আপনার রিলিজিয়াস লাইফে আপনি বিনয় প্র্যাকটিস করছেন না? একটা লোক নামাজ পড়লে কখনো বিনয়ী না হয়ে পারে না। হয়তো শয়তান তাকে কোনো সময় উদ্ভ্রান্ত করে দেয়, কোনো সময় রাগান্বিত করে দেয়, কোনো সময় অন্য পথে নিয়ে যায়, কিন্তু পরবর্তী নামাজে যদি অনুশোচনাটা যদি থাকে, ওই রিয়ালাইজেশনটা যদি থাকে, তাহলে মানুষ তো এই বইয়ে যা বলছে তাই প্র্যাকটিস করতে পারে, বাইরে কিছু না। তো
বই থেকে আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে এই বইয়ের যে লেসনসগুলো আছে এটার মধ্যে কোনো কোনো লেসন কি আপনার মনে পড়ে যেটা আপনি ডিসঅ্যাগ্রি করেন, আপনার কাছে মনে হয়েছে আমার কিচ্ছু এরকম মনে হয় না। বিশ্বাস করেন, আপনি বলেন যে কয়টা লেসেন্স আছে আমি আপনাকে বলে দিচ্ছি। হ্যাঁ, আমি যেমন ফ্লাইহুইল তো আমি আপনাকে বললাম, ফ্লাইহুইলটা হচ্ছে পুরাটাকে নিয়ে যেটা ফ্লাইহুইল। যেমন ধরেন কালচার অফ ডিসিপ্লিন, আমি খুব ছোটবেলা থেকে জানতাম যে আমি নিয়ম ছাড়া একটা ছেলে, কিন্তু যখন one Mr. Umar came and an Unilever course back in 90s এবং বলল যে ডিসিপ্লিন ইজ ফ্রিডম, তখন থেকে আমি চিন্তা করতে থাকলাম যে ডিসিপ্লিন কিভাবে ফ্রিডম হইতে পারে। আমার লাইফে আমি আবিষ্কার করলাম এই যে 5 ওয়াক্ত নামাজ, এটা কিন্তু আমাকে ফ্রিডম দেয়। এই যে আমার কাজ করার যে প্ল্যানিং, এটা আমাকে ফ্রিডম দেয়। অনেক সময় কাজ না করার মানে প্ল্যান না করে কাজ করাটা অনেক সময় ফ্রিডম দেয়। অনেক ব্রিলিয়েন্ট কাজ আমার কাজ প্ল্যান না করে হয়েছে, সেরেন্ডিপিটির মাধ্যমে হয়ে গেছে। তার মানে এটা আল্লাহর উপরে নির্ভরতা ইজ ফ্রিডম, আল্লাহর উপরে নির্ভরতা ইজ এ ডিসিপ্লিন। বুঝছেন, আমি ওই ডিসিপ্লিন আছে বলে সেরেন্ডিপিটি আমাকে হেল্প করতেছে, আল্লাহ আমাকে কোথাও না কোথাও কিছু একটা মিলাই দিচ্ছে। সো টেকনোলজি অ্যাক্সেলারেটরস নিয়ে তো আমার কিছু বলার নেই, এখানে ডিসএগ্রি আমি করবো কিভাবে বলেন। এবং ফ্লাইহুইল এবং ডুম লুপ, যে ফ্লাইহুইল মানে হচ্ছে যে একটা জিনিস শুরু হইতে সময় লাগে, মোমেন্টাম আসতে সময় লাগে, আর আপনি যদি ওটাকে জাম্প করতে চান তাহলে আপনি কিন্তু ফেল করবেন, কোলাপস করবেন। সেই জন্য আপনাকে ফ্লাইহুইল কনসেপ্টে যাইতেই হবে। সো আমি কোনটার সাথে ডিসএগ্রি করবো সোহাগ, আমি জানি না আপনি কি কোনোটার সাথে ডিসএগ্রি করতে পারেন? আমি না মোটা দাগে যে লেসনসগুলো আছে সেটার সাথে ডিসএগ্রি করি না, বাট হ্যাঁ আমি একটু বিদ্রোহী টাইপের, তো বই পড়তে থাকলে অনেক কিছু, এটা আমার অ্যাটিচিউড অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে, যে আমি মানে এটাকে ভুল মনে করতে চাই। তো সেই ক্ষেত্রে অনেকগুলো জায়গা থাকে যে আই কুড মানে আর্গু, বাট মেবি রাইটারের সাথে যদি ডিরেক্টলি আমি কথা বলতাম হয়তো আর্গুমেন্টের পয়েন্ট নাও থাকতে পারতো, বিকজ আমি যে কনটেক্সটে গিয়ে আর্গুটা করতাম সে হয়তো ওই কনটেক্সটার বলতো যে আমি এটা মিন করি নাই, আমি হয়তো ওটা মিন করছি। বাট হ্যাঁ মোটা দাগে ডেফিনেটলি এই বইয়ের নাম আমি অনেকবার কেন বলি, বিকজ এটার ভিতরে ওরকম কিছু আছে বলেই যে বিশেষ করে এত থরো রিসার্চ করে জিনিসগুলোকে বের করার যে চেষ্টা। স্টিল যেটা সায়েন্স একদম পিওরলি সায়েন্স সেটা একরকম, বাট যেটা হচ্ছে মানুষকে ইনভলভ করে ঘটনা, এটা তো পিওরলি সায়েন্স সম্ভব না। বা স্টিল অনেক ডেটা দেখলে প্যাটার্নগুলো আসে, সেই প্যাটার্ন থেকে যখন একটা জিনিস পাওয়া যায় তো উই ক্যান হ্যাভ মোর কনফিডেন্স, অ্যাটলিস্ট আমি বলতে চাই যে কোনো বইয়ের যে থিওরিজ আছে আমি অ্যাগ্রি করি অর ডিসঅ্যাগ্রি করি, ওয়াই ডোন্ট আই টেস্ট? আমি যদি মনে করি যে ভাই এই থিওরিটা আমার কাছে মনে হচ্ছে ঠিক না, আই ক্যান ট্রাই টু টেস্ট দ্য আইডিয়া। অ্যাটলিস্ট আমি ক্লু তো পাইলাম যে কোন পয়েন্টে আমি টেস্টটা করবো, কোন ইস্যু। আমি ধরে নিছি ভাই এটা তো এটা এরকমই, এর চেয়ে অন্য কিছু হবে না। বাট আমি যদি জানি যে না এটা একটা ইস্যু, যে ইস্যুটা আমি যেরকম মনে করছি এরকম না, উনি অন্যরকম মনে করেছে, তাহলে অ্যাটলিস্ট ওই যে হিউমিলিটি ইস্যুটা আসবে, আই শুড বি দ্যাট হাম্বল যে ভাই আমি যা বুঝছি তাই এন্ড অফ দ্য ওয়ার্ল্ড না, অ্যাটলিস্ট আই নিড টু ট্রাই যে এটা কি কথাটা কি ঠিক কিনা, আমি কি ঠিক ছিলাম কিনা বা আমি ভুল করলাম কিনা। দুটো পয়েন্ট অফ ভিউ আছে, একটা হচ্ছে যে প্রফেশনাল স্কেপটিসিজম, যে আপনি যে কোনো জিনিসকে দেখার সময় আপনি ধরেন একটা পরীক্ষার খাতা কাটছেন, আপনি 10-এ কাউকে 0 দিয়ে শুরু করতে পারেন এবং 10 পর্যন্ত যেতে পারেন, আর কাউকে আপনি 10 দিয়ে শুরু করতে পারেন, তারপরে আপনি হয়তো নাম্বার কমে নিচে আনতে পারেন। সো আমি হচ্ছে 10 দিয়ে শুরু করার লোক, আমি হচ্ছে মানে আজীবন একজন বিশ্বাসী। এখন এই বইটাতে আমি কেন বিশ্বাস করলাম, কারণ এই বইটা রিসার্চ বেসড, ও কিন্তু ফ্যাক্টস নিয়ে কথা বলছে, ও কিন্তু ইনফারেন্স নিয়ে কথা বলছেন, ও ধারণা নিয়ে কথা বলছেন, ও কনজেকচার নিয়ে কথা বলছে না। এই জন্য কোরআন শরীফেও বলেছে কনজেকচার ইজ নো সাবস্টিটিউট ফর ট্রুথ, ধারণা সত্যের বিকল্প হতে পারে না, এটা কোরআনের আয়াত। হ্যাঁ, সো এই বই ধারণা নিয়ে কথা বলে না, এই বই রিসার্চ থেকে আউটকাম নিয়ে কথা বলে। 5 বছরের গ্রুয়েলিং রিসার্চ অন 28 কোম্পানিজ, এই 28 কোম্পানিজ বাঁচতে তার কতগুলো কোম্পানি তাকে কয়েকশো কোম্পানি থেকে বেছে 28 কোম্পানিজ করেছে। সো এই রিগারটা আমরা কি আমাদের জীবনে অ্যাপ্লাই করি কখনো? সো এই রিগারটাই তো ওভারওয়েলমিং, রাইট? সো থ্যাংক ইউ ভেরি মাচ। আই থিঙ্ক আমাদের অডিয়েন্স এখান থেকে অ্যাকচুয়ালি অনেক কিছু নেওয়ার মতো পাবে। আর আমাদের প্রত্যেক পর্বে আসলে ঘোষণা থাকে যে আমাদের পুরো ডিসকাশন থেকে
অডিয়েন্সের দিকে তাকিয়ে বলি, আমাদের যে ঘোষণাটা থাকে আবার আপনাদের উদ্দেশ্যে মনে করিয়ে দিই যে আমাদের পুরো আলোচনা থেকে আপনারা কি শিখলেন, কি বুঝলেন, আপনি কি অনুভব করলেন, সেটা আপনারা কমেন্টে লিখে জানাবেন। অন্তত 3 জনকে আমরা পুরস্কৃত করব যারা সবচেয়ে ভালো আমাদের এই আলোচনার ইনসাইটটা বের করতে পারবেন। আর আসিফ ভাই, আমি আলোচনাতে নতুন করে ওরকম আর অ্যাটলিস্ট কোয়েশ্চেন ওইভাবে পোজ করতে চাই না, বাট অ্যাটলিস্ট আপনার জন্য এখন ওপেন ছেড়ে দিতে চাই আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে। এনিথিং ইউ ওয়ান্ট টু শেয়ার রিগার্ডিং দিস বুক অর এনিথিং? আমি যেটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমরা জানতে চাই, কিন্তু জানতে চাওয়ার জন্যে যে চেষ্টাটা আমাদের করা দরকার সেই চেষ্টাটা আমরা করি না। এবং আমরা মনে করি যে আমরা চরিত্রগতভাবে হয় মেধাবী, না হয় মেধাবী না। আমরা চরিত্রগতভাবেই ফাঁকিবাজ, না হয় পরিশ্রমী। এই ভাবনা থেকে আমরা যদি বের হয়ে আসি এবং আমরা যদি জানার আগ্রহ থেকে জানাটাকে চর্চায় পরিণত করি। ফর এক্সাম্পল, আমার একটা ইংরেজি প্রভার্ব আমার সবসময় আমি এটা ধারণ করি, সেটা হচ্ছে সো এ থট রিপ অ্যান অ্যাকশন, সো অ্যান অ্যাকশন রিপ এ হ্যাবিট, সো এ হ্যাবিট রিপ এ ক্যারেক্টার, সো এ ক্যারেক্টার রিপ এ ডেস্টিনি। সো আপনি যদি সূরা নজমের 39 নম্বর আয়াত মতো মানুষ তাই পাবে যার জন্য সে চেষ্টা করবে, সেভাবে আপনি যদি মেধার থেকেও চেষ্টাতে আপনি লেগে থাকেন, আপনার লক্ষ্যটাকে ঠিক করে আপনি যদি শুধুমাত্র মরিয়া চেষ্টা করেন এবং আপনার বুকের মধ্যে আপনার ভিতরে যদি আপনি সন্দেহটা না রাখেন, সো ইফ ইউ হ্যাভ গট ডেসপারেট ডিজায়ার, দুটা ডি, ডেসপারেট ডিজায়ার, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ দ্য ডেস্টিনি অফ ইয়ার্স, আরেকটা ডি, এবং ইফ ইউ টেক ডাউট, সন্দেহ, আউট অফ ইউর ডিকশনারি, আই থিঙ্ক ইউ উইল বিকাম সাকসেসফুল। এটা কিন্তু প্র্যাকটিস করা যায়, আই প্র্যাকটিস ইট। সো আমি সবাইকে ইন্সপায়ার করব যে চেষ্টাতে বিশ্বাস রাখতে। আল্লাহ যে চেষ্টা করে আল্লাহ তাকে কামিয়াব করেন, আপনি যদি নিয়ত সহি হয়। সো এই জন্য চেষ্টা করবেন, দেখবেন যে আপনি একটা সময় এমন অনেক দূর পৌঁছে গেছেন যেখানে মেধাবীরাও পৌঁছাতে পারেনি। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা অ্যাকচুয়ালি অনেক মূল্যবান অনেকগুলো কথা শুনলাম, বিশেষ করে ফিনিশিংয়ে যেটা বললেন খুবই খুবই মূল্যবান। সো আমাদের এই পর্বগুলোর তো অ্যাকচুয়ালি টার্গেটই থাকে যে আমাদের এই যে বাংলাদেশ 18 কোটি মানুষ আমরা অ্যাটলিস্ট, কারণ আমি যেহেতু ইংরেজিতে কথা পডকাস্ট করতেছি না, বাংলা ভাষীদের জন্যই। সো আমাদের এই জেনারেশনের মধ্যে থেকে, এই মানুষের মধ্যে থেকেই শুধু বাংলাদেশকে সুন্দর করে না, পৃথিবীকে সুন্দর করার মতো পটেনশিয়াল লোকজন আছে। সো আমরা হয়তো এখনও তেমন কিছু করি নাই। আমি আমার লাইফ দিয়ে চেষ্টা করে যাচ্ছি আমি কীভাবে আরও বড় ইম্প্যাক্ট রাখতে পারি। একইভাবে আমি এরকম দোয়া করতেছি, চেষ্টা করতেছি আরও মানুষ কীভাবে আরও ইম্প্যাক্টফুল হতে পারে, সেগুলোর জন্য আমাদের এইসব ছোট প্রচেষ্টা। তো এইসব ছোট প্রচেষ্টা থেকে একটা মানুষও যদি ইন্সপায়ার্ড হয়, আমরা মনে করবো সেটাই আমাদের বড় সার্থকতা। বাট আমরা একটা কেন, আমরা আসলে অনেক বেশিই চাই, আর অনেক বেশি মানুষ ইন্সপায়ার্ড হোক, এটাই আমাদের প্রত্যাশা। আরও অনেক বেশি মানুষ নিজে গুড থেকে গ্রেট হোক, সেটা আমাদের প্রত্যাশা। আরও অনেক কোম্পানি গুড থেকে গ্রেট হোক, এটা আমাদের প্রত্যাশা। সারা পৃথিবীটা গুড থেকে গ্রেট হোক, সেটা আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।